কেউ বাঁচতে পারবে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ থাকলেও সেই সম্পদ টাকা চিবিয়ে সে কিন্তু বাঁচতে পারবে। কেবলমাত্র শোষণ বন্ধ হবে তা না, শোষণের অস্ত্র হলো রাষ্ট্র। আমি ক্ষেত মজুর আন্দোলন করতাম। ক্ষেত মজুরের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হলো আজকে কাজ পেলাম বটে, কালকে কি পাবো। এটা ইনহেরেন্ট না, এটা রক্তের ভেতরে জন্ম থেকে আছে, এটা না। সুতরাং আমরা যদি ঐতিহাসিক পরিস্থিতিটা বদলিয়ে দিতে পারি, তাহলে পরে পরিস্থিতির বাস্তবতার পরিবর্তনের ভেতর দিয়ে চেতনার পরিবর্তন হবে এবং নতুন মানুষের। আমি সিভিলাইজেশনকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যেখানে মুক্ত মানবের মুক্ত সমাজ সর্বত্র বিরাজমান। এটা কি লেনিনের কোনো ত্রুটি, এটা কি স্ট্যালিনের কোনো ত্রুটি, নাকি স্ট্যালিন বিরোধী যে অংশটা ছিল বলশবিক পার্টির তাদের কোনো ত্রুটি? আলটিমেটলি এটা কালমিনেট করবে কমিউনিস্ট সভ্যতা। কিন্তু সোশ্যালিজমের ইন্টারিম পিরিয়ডে তার প্রসেস অফ ডেভেলপমেন্ট অগ্রসর হতে থাকবে। এবং সোশ্যালিজম ইজ নট এ স্টেট অফ অ্যাফেয়ার। গণ অভ্যুত্থান করেছে কারা? লক্ষ কোটি জনতা, ছাত্র জনতা। তাদের কোনো পাত্তা নেই। আমি মাস্টার মাইন্ড, আমি মেটাকুলাসলি প্ল্যান করেছি রেইনবো কোয়ালিশন। এনি সেকশন অফ দ্য পিপল যারা অফেন্ডেড বাই দ্য প্রেজেন্ট স্টেট অ্যান্ড সমাজের ব্যবস্থা, সবাই আসেন। সকলেই বলে যে অবাধ নিরপেক্ষ নির্বাচন, কিন্তু মিটিং এর পরে যে কানে কানে বলে আমার 10টা সিটে হবে না, আমার 15টা সিট। নৌকা, লাঙ্গল, পাল্লা, শীষ। পাল্লা আলারা মিথ্যা কথা বলে। আপনারা জামাতে ইসলামের শাসন কোনোদিন দেখেন নাই, মিথ্যা কথা। 71 সালে দেখেছি এই জামাতে ইসলাম মানুষকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে। সেই হানাদার জেনোসাইডের নায়কদেরকে আর দেশে আমরা ফিরতে দিতে পারি। বামপন্থী ভবিষ্যৎ যদি না থাকে তাহলে বাংলাদেশেরও কোনো ভবিষ্যৎ নেই। নভেম্বর বিপ্লব গোটা দুনিয়া জুড়ে একটা ধাক্কা দিয়েছিল। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো প্রতিষ্ঠা হয়েছিল শ্রমিক শ্রেণীর রাষ্ট্র। এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল যার চেষ্টা ছিল শোষণকে উচ্ছেদ করার, শ্রমজীবী মানুষের রাষ্ট্রকে কায়েম করার। পাবলিক ভয়েসের উদ্যোগে নভেম্বর বিপ্লবকে স্মরণ করে মাসব্যাপী থাকছে নানা আয়োজন। নভেম্বর বিপ্লব যে রাজনৈতিক সামাজিক পরিবর্তনের দ্বার উন্মোচন করেছিল, সেগুলোকে নিয়ে থাকবে নানাভাবে নভেম্বর বিপ্লবের রাজনৈতিক সামাজিক তাৎপর্যকে স্মরণ করা। কি পরিবর্তন এনেছিল মানুষের জীবনে নভেম্বর বিপ্লব, কিভাবে শ্রমিক শ্রেণীর রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা সেই প্রসঙ্গগুলো, সেই প্রশ্নগুলো নতুন করে খুঁজতে চাই, নতুনভাবে দেখতে চাই, নতুন আলোতে তাকে আমরা ফেলতে চাই। নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে আমাদের এই রেড মাইকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পরবর্তী যিনি প্রথম ডাকসুর ভিপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন, জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম আমাদের মাঝে আছেন। সেলিম ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ প্রিন্স, তোমাকে লাল সালাম। ধন্যবাদ, অনেক ব্যস্ততার মধ্যে সেলিম ভাই আমাদেরকে সময় দিয়েছেন। সেলিম ভাই, আমরা যেটা আলাপ করছিলাম যে নভেম্বর বিপ্লবের যে কোনো পরিবর্তনের জন্য তো একটা ম্যাটেরিয়াল কন্ডিশন লাগে এই ইয়েটাতে। তাহলে রাশিয়ার বুকেও 1917 সালে যে বিপ্লব সংঘটিত হয়েছিল, তার জন্য আসলে রাশিয়ার কি পরিস্থিতি ছিল, যে পরিস্থিতিটা আসলে এরকম একটা পরিবর্তনের দিকে, সেটার দিকে তাদেরকে নিয়ে গেল, এবং যেটা রাশিয়ার পার্টিও এই মার্ক্সবাদী দর্শনকে আসলে তারা কিভাবে প্রয়োগ করেছিল নভেম্বর বিপ্লব ঘটাতে গিয়ে। অসংখ্য ধন্যবাদ। এটা একটা এমন একটা প্রশ্ন বা এমন কতগুলো প্রশ্ন সমষ্টি আমার সামনে করা হলো, যেটা নিয়ে অনেক লম্বা চড়া আলোচনা করা প্রয়োজন এবং সুযোগ আছে। আমি এই লম্বা আলোচনায় যাব না, প্রথমে দু একটা প্রাথমিক কথা বলে নিই। 1 নম্বর হলো যেটাকে বলা হচ্ছে নভেম্বর বিপ্লব, অনেকে এটাকে অক্টোবর বিপ্লব বলে বা রুশ বিপ্লব বলে। অনেকে জানে না যে অক্টোবর নভেম্বর এই ব্যাপারটা 2 রকম হলো কেন। কেন ওই সময় রুশ দেশে যে ক্যালেন্ডারটা চালু ছিল, আমরা এখন যে ক্যালেন্ডারটা ব্যবহার করি সেটা থেকে একটু পৃথক ছিল, এবং অক্টোবর মাসের 28 তারিখ সেটাই এখনকার আধুনিক ক্যালেন্ডারে নভেম্বরের 7 তারিখ, 25 তারিখ, অক্টোবরের 25 তারিখ। হ্যাঁ। সুতরাং রুশ দেশের নাগরিকরা তাদের সেই দেশে বিপ্লব সংগঠিত করার পর থেকে এটাকে অক্টোবর বিপ্লব বলত।
কিন্তু পরে যখন ক্যালেন্ডারগুলো সব এক সামঞ্জস্যের ভিতরে নিয়ে আসা হলো, তখন থেকে এটাকে অনেকে নভেম্বর বিপ্লব বলে। কিংবা আরো রাজনৈতিকভাবে শুদ্ধভাবে বললে এটাকে বলা হয় যে সমাজতান্ত্রিক মহাবিপ্লব। এবং এটার ভেতর দিয়ে বিশ্ব ইতিহাসে একটা নূতন অধ্যায়ের সূচনা হয়। এবং নূতন অধ্যায়টা কেমন, আমরা ইতিহাস যখন পড়ি তখন চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এক একটা অধ্যায়ের পর অধ্যায় আমরা যাই। কিন্তু মহাকালের বিবেচনায় ইতিহাসকে যদি দেখা হয়, তাহলে পরে সম্ভবত এই ব্যাখ্যাটা খুব বেঠিক বলে আমি মনে করি না, যে 1917 সালে যে বিপ্লব রুশ দেশে সংগঠিত হয়েছিল, সেটার আগের অংশটা হবে হলো প্রথম খণ্ড, আর এর পরের অংশ হবে হলো দ্বিতীয় খণ্ড। আগের খণ্ডকে কেউ যদি বলতে চায়, এটা 100 বছর পরে হয়তো ইতিহাস বই এইভাবেই লেখা হবে। 17 সালে আগের পর্বটা হলো প্রাগ ইতিহাস, প্রি হিস্ট্রি, আর 17 সালের পরেরটা হলো হিস্ট্রির সূচনা। কেন বলা হচ্ছে? কারণ এই অন্ধকার প্রাগৈতিহাসিক যুগে মানুষ মানুষের উপর শোষণ করার ফলে এবং সমাজের ভেতরে এমন কতগুলো দ্বন্দ্ব তৈরি হয়, যেখানে মানুষের ব্যক্তিত্ব এবং তার সমস্ত সৃজন ক্ষমতাকে পরিপূর্ণভাবে ব্যবহার করার বদলে বা এটার উন্মেষ ঘটানোর বদলে মানুষের উপরে মানুষের শোষণ পরিচালনা হয় এমন কতগুলো কলা কৌশলে, যেখানে মানুষের খালি শ্রমলব্ধ সম্পদই শুধু নয়, তার মনুষ্যত্ব, তার সংস্কৃতি, তার মূল্যবোধ, তার জীবনাচার সমস্ত কিছু ক্রমাগতভাবে ধ্বংসপ্রাপ্ত হতে থাকে। সুতরাং ওইটা হলো বর্বর যুগ। কিংবা খুব সরলভাবে বললে জিনিসটা এরকম দাঁড়ায় যে হয়তো 100 বছর পরে ছোট ছোট স্কুলের ছাত্রদেরকে জিজ্ঞেস করা হবে, যে টিচারকে জিজ্ঞেস করবে যে স্যার বা ম্যাডাম, শোষণ কোন জিনিস? তখন চিড়িয়াখানায় যেমন আমরা এখন দেখি হাতি, ঘোড়া, বানর দেখতে যাই, তখন এই বর্বর যুগের মানুষ কেমন ছিল এটা দেখার জন্য হয়তো আলাদা কতগুলো কারুকার্য করে, শিল্পকলা করে, কোন মর্মর মূর্তি তৈরি করে সেখান দিয়ে দেখাবে যে এইভাবে শোষণ। সুতরাং এটা হলো ইতিহাসের ফেলে আসা একটা যুগে পরিণত হতে যাচ্ছে বলে যারা ইতিহাসকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করে তারা এই কথা খুব দৃঢ়তার সঙ্গে বলবে। এবং এই বিপ্লবের মতবাদটা হঠাৎ করে গায়েবী কোনো শক্তি দ্বারা নাজেল হয়নি। এইটা ইতিহাসের অভিজ্ঞতার আলোকে মানুষের, সমাজের এবং তার সংগ্রামের প্রক্রিয়ার ইতিহাস ক্রমাগতভাবে মানুষকে এই উপলব্ধির ভেতরে নিয়ে এসেছে যে যেটা আমরা দেখছি, সমাজের যে চিত্র বৈশিষ্ট্য আমরা দেখছি, এটাই চিরন্তন না। এবং মানুষের কেউ কেউ বলে, কোনো কোনো দার্শনিক বলতো, মানুষের আদি ধর্ম হলো সে হলো স্বার্থপর, সে হলো লোভী, সে হলো হিংস্র, আরেকজনের উপরে খালি আক্রমণ করতে চায়। কিন্তু ইতিহাস কিন্তু এই কথা বলে না। ইতিহাস বলে যে এক সময় যখন মানুষ স্বাধীন ছিল, কিন্তু সেই যুগটা ছিল একেবারে বর্বর যুগ, একেবারে প্রাগৈতিহাসিক যুগ, যখন মানুষ গুহায় বসবাস করত, তারা সবাই মিলে দলবদ্ধভাবে কিংবা বিচ্ছিন্নভাবে একটা ছোট্ট গ্রুপ, তারা যে পাখি শিকার করত, জন্তু শিকার করত। আস্তে আস্তে সেটাই ক্রমাগতভাবে সভ্যতা যতই বিকশিত হতে থাকে, একটা পর্যায়ে এই যে সমবেতভাবে যৌথভাবে একটা জীবন জীবিকার সন্ধান করা, সেইখান থেকে তারা শোষণের প্রক্রিয়ার ভেতরে তারা প্রবেশ করল এবং একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে কৃতদাস সমাজ সৃষ্টি হলো। কৃতদাস সমাজের শোষণ প্রক্রিয়ায় রূপান্তরিত হয়ে সামন্তবাদী সমাজ, তারপরে পুঁজিবাদী সমাজ, এইভাবে অগ্রসর হতে থাকে। অনেক দার্শনিক চিন্তাবিদ তারা এইগুলো নিয়ে গবেষণা করেছে, ভাবার চেষ্টা করেছে, কিন্তু আসল রহস্যটা কেউ বের করতে পারেনি। কারণ অনেকেই বা প্রায় সবাই বিশ্লেষণটা করেছে মনোজাগতিক জায়গা থেকে। এবং হঠাৎ করে কোনো একটা জ্ঞান যদি কারো ভেতরে আসে, তাহলে পরে হয়তো আমি সত্যটা উপলব্ধি করতে পারব। কিন্তু একই সঙ্গে বিজ্ঞানের আবিষ্কার মানুষকে এইটাও শিখালো যে জ্ঞান
উপর থেকে গায়েবী কোনো জায়গা থেকে আসে না। জ্ঞান সৃষ্টি হয় জীবনের ভেতরে, জ্ঞান সৃষ্টি হয় বাস্তবের ভেতরে। বাস্তব সম্পর্কে আরো গভীরতর জ্ঞান অন্বেষণের ভেতর দিয়েই আমি কিন্তু আমার চিন্তা বা তত্ত্ব বা আমি ইতিহাসের ধারা সম্পর্কে যে আমার উপলব্ধি, সেইগুলোকে আমি আরো গভীর করতে পারব। এবং সেই হিসাবে মোহাম্মদ কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস একটা সারা দুনিয়ার শ্রেষ্ঠ চিন্তাবিদদের ভেতরেই অন্যতম। এবং খুব ইন্টারেস্টিং, সম্প্রতিকালে বিবিসি থেকে একটা করা হয়েছিল, সেন্সাস নেওয়া হয়েছিল যে কাকে তুমি সবচেয়ে শ্রেষ্ঠ চিন্তাবিদ মনে করো এই পর্যন্ত। এবং সেখানে অনেকের নামেই ভোট এসেছে, কিন্তু সবচেয়ে বেশি ভোট পেয়েছিল কার্ল মার্কস। এবং কার্ল মার্কস দেখালেন বিশ্লেষণ করে, এবং কারণ দেখালেন কেন এটা হয়। সেটা হলো এই যে পুঁজিবাদী ব্যবস্থা চিরন্তন নয়। কারণ পুঁজিবাদের ভেতরে এমন একটা দ্বন্দ্ব বিরাজমান, সেই দ্বন্দ্ব তার শক্তির ভেতর দিয়েই এইটার ধ্বংস নিয়ে আসবে। এবং দ্বিতীয়ত, পুঁজিবাদী সমাজে এমন একটা শ্রেণী জন্মগ্রহণ করেছে যেটা এমন ভাবে বিপ্লবী, আগেও বিপ্লবী শ্রেণীগুলো ছিল, কিন্তু এইবার যে শ্রেণীটা জন্মগ্রহণ করেছে সে শিকল ছাড়া হারানোর কিছু, এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানের সঙ্গে জড়িত, সেটাকে ব্যবহার করে সে সম্পদ তৈরি করে, এবং যৌথতার চিন্তায় সে কিন্তু উদ্বুদ্ধ, তার জীবনই তাকে এই জায়গায় করেছে। নানাবিধ কারণে তিনি দেখালেন যে এরাই যদি রাষ্ট্র ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সমস্ত জনগণের কল্যাণে একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারে, তার বিধিবিধান অনুযায়ী যদি সেই সমাজকে পরিচালনা করতে পারে, যে বিধিবিধান শোষণকে অসম্ভব করে তুলবে, এবং ব্যবস্থাটাই এমন হবে যে শোষণ করার কোনো সুযোগও নাই, শোষণ করে অর্থ আত্মসাৎ করে কারো কোনো লাভও নাই। এবং সেটা হলো কমিউনিস্ট সভ্যতা, সাম্যবাদী সভ্যতা। সেই সাম্যবাদী সভ্যতায় যাওয়ার পথ তিনি নির্দেশ করলেন। এবং তার বেশিরভাগ লেখার ভেতরে কথা হলো যে পুঁজিবাদ বিকশিত হতে হতে এমন একটা পর্যায়ে যায় যখন এই দ্বন্দ্বটা একটা চরম রূপ ধারণ করে, এবং তখনই পুরানো ব্যবস্থায় উৎপাদিকা শক্তির আর বিকাশ যেহেতু সম্ভব হয় না, কিন্তু মানব সভ্যতার ধর্ম হলো উৎপাদিকা শক্তির যদি বাধাগ্রস্ত হয়, বিকাশ যদি বাধাগ্রস্ত হয়, তাহলে পরে সেই যেটা বাধা সৃষ্টি করছে, কাঠামোটা যদি বাধা সৃষ্টি করে, তাহলে পরে তার অভ্যন্তরীণ শক্তি দ্বারাই ওই কাঠামোকে চুরমার করে বেরিয়ে আসে, এবং বেরিয়ে এসে নূতন একটা কাঠামো তৈরি করে। এইভাবে পুঁজিবাদ থেকে সমাজতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটবে। পরবর্তীকালে আরো গভীরতর বিশ্লেষণ। এখানে একটা প্রশ্ন থেকে যায়, মানে যদি একটু করে বলি, যে যেটা আপনি বললেন যে মানে এক সমাজ তো আগেও বদলাইছে, মানে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদ আসছে, বা দাস ব্যবস্থা ছিল, দাস ব্যবস্থা ভেঙে সামন্ততন্ত্র আসছে। তার মানে যে কিন্তু শোষণ তো যায় নাই, শোষণের তো অবসান হয় নাই। তাহলে পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রে গেলে যে শোষণের অবসান হবে, বা সেটা যেটা করার চেষ্টা সোভিয়েত ইউনিয়ন করেছিল, সেটা আসলে সেটা আপনি কেন বলছেন, বা সেটা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে? এই প্রশ্নে যাব, আমি আগের প্রশ্নটা জাস্ট শেষ করে নিই। কার্ল মার্কস যেটা বললেন যে অনেকের ভেতরে এই ধারণা যে পুঁজিবাদী ব্যবস্থা উন্নত হতে 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 সবচেয়ে উন্নত পুঁজিবাদী দেশের সমাজতন্ত্র আগে হবে। কিন্তু তিনি বললেন যে ইতিহাস এরকম সরল রেখায় অগ্রসর হয় না, এটার খালি লিনিয়ার এক্সপ্যানশন নেই, বরঞ্চ তিনি ইঙ্গিত করলেন, যেটাকে পরবর্তীকালে মোহাম্মদ লেনিন আরো গভীরতর তাত্ত্বিক ভিত্তি দিয়েছেন। সেটা হলো সবচেয়ে উন্নত দেশে না, বরঞ্চ পুঁজিবাদ যেহেতু একটা সাম্রাজ্যবাদী ব্যবস্থার শিকলে আবদ্ধ হয়ে গেছে, এবং সেইটা দিয়ে সারা দুনিয়াকে সে নিয়ন্ত্রণ করছে, সুতরাং ওই শিকলের ভিতরে সবচেয়ে শক্ত অংশ না, সবচেয়ে দুর্বল অংশে বিপ্লব হওয়ার সম্ভাবনা হয়তো বেশি। এবং সেই হিসেবে পশ্চিমা পুঁজিবাদী বিশ্বের ভেতরে সবচেয়ে দুর্বল ছিল রাশিয়া, এবং সেই রাশিয়াতেই বিপ্লব সম্ভব এইটা বলে লেনিন কিন্তু তার বলশেভিক পার্টি, তার থিওরি এবং প্র্যাকটিস সবটাকে তিনি পরিচালনা করেন, এবং সফলভাবে সেখানে বিপ্লব সংগঠিত হয়।
এখন যে প্রশ্নটা তোমার পক্ষ থেকে করা হলো, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, এবং এটা হলো খুব ভাইটাল কোশ্চেন। শোষণ কি, কিভাবে হয়, এবং শোষণ চিরদিনের জন্য বন্ধ করতে হলে এই শোষণের চরিত্র, চেহারা এবং তার বৈশিষ্ট্যগুলো প্রথমে আমার বুঝতে হবে, এবং ইতিহাসের ধারায় আমাকে দেখতে হবে শোষণ কিভাবে চলেছে। মার্কস দেখালেন পুঁজিবাদী ব্যবস্থায় শোষণটা হয় বাড়তি মূল্য, পুঁজির মালিকানার থাকার কারণে, সেইটার অজুহাতে মালিক শ্রেণী শ্রমিকের শ্রমলব্ধ যে সম্পদ সে হয়, এবং তার পরিশ্রমের ভেতর দিয়ে যে সম্পদ, যেই পরিমাণ সম্পদ, যেই মূল্যের সম্পদ সে তৈরি করে, তাকে খালি শ্রমের পেছনে যেটুক ভাত, কাপড় চোপড়, কি বলে নিরামিষ ইত্যাদি ইত্যাদি, খাওয়া দাওয়া, লেখাপড়া, পড়াশোনা, বাড়ি ঘর থাকা খাওয়া, জীবন জীবিকার জন্য যেটুক খরচ দরকার ওইটুক খালি দিয়ে, কিন্তু শ্রম শক্তি এমন একটা জিনিস তার নিজস্ব মূল্যের চেয়ে সে বেশি মূল্য তৈরি করতে পারে, এবং এটাই হলো সভ্যতার নিয়ম। যত উৎপাদিকা শক্তি বিকশিত হয়েছে, যত শ্রম বিভাগ হয়েছে, যত আধুনিক প্রযুক্তির দিকে মানুষ অগ্রসর হয়েছে, তখন একটা নির্দিষ্ট সময়ে আগে যে পরিমাণ উৎপাদন হতো বা মূল্য তৈরি হতো, এখন তার চেয়ে অনেক বেশি মূল্য তৈরি করতে পারে। সুতরাং তার নিজের ভরণ পোষণের জন্য যেটুক দরকার সেটা হয়তো 5 ঘন্টায় হয়ে যায়, কিন্তু বাকি 3 ঘন্টা তাকে আগের মতোই কাজ করতে হয়। বাকি 3 ঘন্টায় যে কাজ করছে ওটাই হলো বাড়তি মূল্য, উদ্বৃত্ত মূল্য। উদ্বৃত্ত মূল্যটা তখন মালিক বলে যে না, তোমার শ্রমের মূল্য তুমি ডাইরেক্টলি নিতে পারবে না, তোমাকে তো আমি মজুরির বিনিময়ে এখানে নিয়োগ করেছি, তোমার কাছ থেকে তুমি মজুরি নিবে, আমি তোমার শ্রম নিব। এই শ্রম ব্যবহার করে যদি 8 টাকার সম্পদের জায়গায় আমি 80 টাকার সম্পদ তৈরি করতে পারি, তো তোমার তো কিছু বলার নেই, কারণ আমি তো তোমাকে কিনে নিয়েছি এত ঘন্টার জন্য তোমার শ্রমটাকে। ওর জন্য এই বাড়তি মূল্যের থিওরিটা এটা নতুন না, এটা সত্যিকার ভাবে ক্লাসিক্যাল অর্থনীতির অ্যাডাম স্মিথ, রিকার্ডো, যে মূল্য যে শ্রম দ্বারা নির্ধারিত হয়, এই থিওরি কিন্তু তারাই দিয়ে গেছে। কার্ল মার্কস এটাকে আরো পলিশ করে এইটা তিনি বললেন যে এটা খালি শ্রম কেনা বেচা হয় না, শ্রম শক্তিটা কেনা বেচা হয়, পুরা শ্রমের মূল্যটা পাচ্ছে না, কিন্তু ওই নির্দিষ্ট সময়ের জন্য শ্রম শক্তিটা সে কিনে নিচ্ছে, কিন্তু শ্রম শক্তি তার উৎপাদনের জন্য যেইটুক মূল্য তার চেয়ে বেশি উৎপাদন করে, এই থিওরিটা দিতে পারল। সুতরাং এই জায়গায় আমাদেরকে যদি এইটাকে চিরদিনের জন্য শোষণ বন্ধ করতে হয়, এই বাড়তি মূল্যটাকে ধরতে হবে, একবারে গলা টিপে ধরতে হবে, এবং এটা ধরতে হলে তার আসল জায়গাটা হলো উৎপাদিকা শক্তির উপরে ব্যক্তিগত মালিকানা। কেন এইটাকেই আইনে পরিণত করে জুরিসপ্রুডেন্সের একটা অংশ হিসেবে নিয়ে সার্বজনীন একটা আইন করে দেওয়া হয়েছে, যেটার ভেতরে ব্যক্তি সম্পদের ব্যক্তি মালিকানা, এটা হলো পবিত্র, বাইবেলের মতো, কোরআনের মতো পবিত্র, এই জায়গায় কেউ হাত দিতে পারবে না। এই কথা বলে এই অজুহাতে কিন্তু উৎপাদিকার শক্তির উপরে ব্যক্তি মালিকানার ভিত্তিতে সমাজকে প্রতিষ্ঠা করে সেটা চিরস্থায়ী করার জন্য চেষ্টা করা হয়েছে, এবং একটা বড় রকম ধাক্কা এবং বিপ্লবী ধাক্কা, যেটাকে বলে জোরপূর্বক ধাক্কা ছাড়া আমরা এটাকে উচ্ছেদ করে একটা ভিন্ন ধরনের সমাজ আমি কোনোদিন তৈরি করতে পারবো না। এখন এই শোষণ থেকে বের হয়ে আসার থিওরিটা শুধু বের হয়েছে তাই না, সেটা সাবজেক্টিভ অন্যান্য যেই ফোর্স, অর্থাৎ যেই শ্রেণীটার হাতে এটা করা সম্ভব, সেই শ্রেণীটাও তো কিন্তু জন্ম নিয়েছে। কেন পুঁজিবাদী ব্যবস্থা কোনোদিনই খালি পুঁজি দ্বারা টিকে রাখা যায় না, তার বিপরীত শ্রেণীকে তার ক্রমাগত ভাবে পুনরুৎপাদন করতে হয়। এইটা একটা স্বাভাবিক, এটা আমরা কমন সেন্স থেকে বলতে পারি। দেখো, একজন গার্মেন্টস এর শ্রমিক, ধরো খালেদা, রহিমা, সালমা, একজন খালেদা সে যদি বলে আমি কাজ করব না, তখন মালিক বলে তুই কাজ না করলে না করবি, 500 টাকা দিয়ে আরেকটা রহিমাকে নিয়ে আসতে পারবো। রহিমা যদি বলে যে আমি কাজ করবো না, রহিমা যা, তাহলে আমি সালমাকে নিয়ে আসবো, আরেকজনকে নিয়ে আসবো। সুতরাং ব্যক্তি হিসাবে দাঁড়ালে শ্রমিকের কোনো মূল্য নেই,
কিন্তু যদি পুরা শ্রেণী বলে যে আমরা গার্মেন্টস এর কোন শ্রমিক আজকে কাজ করবে না, সমস্ত গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাবে। আর একটা দেশের সমস্ত শ্রমিক শ্রেণী যদি বলে আমরা এখন কাজ বন্ধ করে দিলাম, সমস্ত দেশ সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ থাকলেও সেই সম্পদ টাকা চিবিয়ে সে কিন্তু বাঁচতে পারবে না। সুতরাং বুর্জোয়া শ্রেণী যারা শোষক, তারা কোনোদিন তাকে ব্যক্তি আইডেন্টিটির বাইরে তার শ্রেণী আইডেন্টিটি নিয়ে সমাজের সামনে উপস্থিত হোক, সে কোনোদিন সেটা চায় না। এবং সেটা যখন পারে না, যখন দেখা যায় যে শ্রমিক হিসেবে অর্গানাইজড হয়ে যাচ্ছে, তখন সে তার ভেতর অর্থনীতিবাদ ঢুকিয়ে দেয় যে ঠিক আছে তোমরা করো, ভাত কাপড়ের জন্য সংগ্রাম করো, রুটি কালিয়ে সংগ্রাম। হ্যাঁ, একটা বিখ্যাত কথা ছিল কমিউনিস্টদের সম্পর্কে, বলতো রুটি কালিয়ে লাল ঝান্ডা আর আজাদি কালিয়ে তেরঙ্গা। কংগ্রেস তখন ব্রিটিশ আমলে এইটা বলতো। এখন এই কথাটা কেন বলতো, এইটার সঙ্গে পরবর্তী প্রশ্নটা জড়িত। এর আগে সব বিপ্লব অর্থনৈতিক পরিবর্তনটা আগে হয়েছে, আর রাজনৈতিক পরিবর্তন সেটার পরপর, সেটা যখন পরিপক্ক হয়েছে তখন রাজনৈতিক পরিবর্তন এসেছে। যেমন সামন্তবাদী সমাজেই কিন্তু কটেজ ইন্ডাস্ট্রি ইত্যাদির ভেতর দিয়ে স্মল ক্যাপিটাল গুলো ডেভেলপ করা শুরু করে, এবং বার্জার্স বলতো তাদেরকে, শহরের উপকণ্ঠে তারা এই হ্যান্ডিক্রাফট কারখানা ছোট ছোট এইগুলো করত। কিন্তু তারা এত সম্পদশালী হয়ে গেল যে এক সময় সেই সম্পদ তাদের আরো বিকশিত করতে হলে পরে, বা তাদের উৎপাদকা কার্যক্রম যদি আরো বিকশিত করতে হয়, পুরানো রাষ্ট্র কাঠামো এবং পুরানো ব্যবস্থা দিয়ে এটা চলে না। যেমন সামন্তবাদী ব্যবস্থায় রাজাকে ভেট দিতে হবে, অনুপার্জিত আয় তার কাছে দিয়ে দিতে হবে, কিন্তু বুর্জোয়া সিস্টেমে তো এটা না। তারপরে সামন্তবাদী রাজা বলবে যে না, আমার এলাকা থেকে কোনো শ্রমিক অন্য জায়গায় যে কাজ করতে পারবে না। সুতরাং এই যে বেকার মানুষ জমি থেকে উচ্ছেদ হচ্ছে, তারা তো শহরে যাচ্ছে না, শ্রমিক পাওয়া যাচ্ছে না, শ্রমিকের দাম বেশি। এই সব নানাবিধ কারণে যেই বুর্জোয়া শক্তি, ছোট ছোট বুর্জোয়া শক্তি, উঠতি বুর্জোয়া শক্তি বিকশিত হয়েছে, কিন্তু রাজনৈতিক ব্যবস্থাটা তাদের হাতে নাই। তখন তারা একটা পর্যায়ে সামন্ত রাজতন্ত্রকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে আধুনিক বুর্জোয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করল। তার মানে কি দেখছি ইতিহাসের ধারায়, প্রথমে বুর্জোয়ারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়, তারপরে বুর্জোয়ারা রাষ্ট্র ক্ষমতা দখল করে। কিন্তু সমাজতন্ত্রের ক্ষেত্রে ঠিক উল্টা, রাজনৈতিক ক্ষমতা আগে প্রলেতারিয়েটকে দখল করতে হবে, শ্রমিক শ্রেণীকে দখল করতে হবে, দখল করার পর প্রলেতারিয়েটের হাতে সম্পদের মালিকানা আসবে, এবং সমস্ত সেই সম্পদ সে তার সুবিধা মতো সমাজের কল্যাণে সামাজিক মালিকানায় সেটাকে নিয়োজিত করতে পারবে, প্রয়োগ করতে পারবে, ব্যবহার করতে পারবে। সুতরাং এইটা আরেকটা কারণ, যেই কারণে যেহেতু রাজনৈতিক ক্ষমতাটা তারা নিয়ে নিচ্ছে, সুতরাং তাদের স্বার্থের অনুকূলে যেহেতু সমস্ত জনগণের অন্যান্য যারা নিগৃহীত নিপীড়িত অংশ সকলেই কিন্তু শ্রমিক শ্রেণীর মুক্তির ভেতর দিয়ে নিজের নিজের মুক্তি অর্জন করে নিতে পারে। কেন শ্রমিকরা এমন একটা শ্রেণী যে অন্যকে শোষণ করে শ্রেণী হিসেবে তার কোনো কিন্তু বিকাশ নেই, বরঞ্চ সব মুক্ত মানবের মুক্ত সমাজ এইটা প্রতিষ্ঠার ভেতর দিয়ে একমাত্র সে ইমানসিপেশন সেটা অর্জন করতে পারে। সুতরাং এই নানা দিক থেকে বিবেচনা করলে এটা একটা নতুন ধরনের বিপ্লব, যেটা এর আগে যেটা হয়েছে যে দাস মালিকদের সরিয়ে সামন্ত মালিকরা তারা ক্ষমতা নিয়েছে এবং সামন্তবাদী ব্যবস্থা চালু করেছে। সামন্ত প্রভুদেরকে সরিয়ে বুর্জোয়ারা ক্ষমতা নিয়েছে, বুর্জোয়া ব্যবস্থা চালু করেছে। কিন্তু এইবার বুর্জোয়াদের সরিয়ে যে শ্রমিক শ্রেণী ক্ষমতা গ্রহণ করবে, ক্ষমতা গ্রহণের ভেতর দিয়ে সে কিন্তু আরেকটা যুগের সূচনা করবে, যেখানে কেবলমাত্র শোষণ বন্ধ হবে তা না, শোষণের অস্ত্র হলো রাষ্ট্র। এবং এটার উপরে কমরেড লেনিনের বিখ্যাত বই স্টেট অ্যান্ড রেভলিউশন, রাষ্ট্রের সঙ্গে বিপ্লবের সম্পর্ক কি, সেখানে তিনি ব্যাখ্যা করেছেন যে রাষ্ট্র হলো একটা নিপীড়নের যন্ত্র। এইটা মালিকরা শ্রমিকের বিরুদ্ধে ব্যবহার করতো, তাকে দমন করে ব্যক্তি মালিকানাটাকে রক্ষা করে বাড়তি মূল্য কিভাবে নিরঙ্কুশ ভাবে তার কাছে আদায় করে নেওয়া যায় এই স্বার্থে।
আর প্রলেতারিয়েট তারা যদি রাষ্ট্র দখল করে, তাহলে পরে অনেকেই ভাবতে পারে এতদিন তোমরা আমাকে শোষণ করেছো, এখন বুর্জুয়াদেরকে আমরা প্রলেতারিয়েট, আমরা এখন তোমাদেরকে শোষণ করব না। প্রলেতারিয়েটকে শোষণ, বুর্জুয়াকে শোষণ করে শ্রেণী হিসেবে প্রলেতারিয়েট বিকশিত হতে পারবে না, বরঞ্চ সমস্ত শোষণের অবসান করবে। ওর জন্য রাষ্ট্র ব্যাপারটা একটা নতুন তাৎপর্য নিয়ে নিবে, এবং এই রাষ্ট্রের আর প্রয়োজন হবে না, কারণ নিপীড়নমূলক কোনো কার্যক্রমের তো প্রয়োজন নাই, কারণ আমি তো নতুন করে কোনো শোষক হচ্ছি না। কিন্তু একটা কথা আছে, এই যে উত্তরণকালীন পর্ব, এইটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে যে তাহলে রাষ্ট্র ক্ষমতা দখল করার সঙ্গে সঙ্গে রাষ্ট্র বিলুপ্ত হয়ে যাক। কিন্তু কমরেড লেনিন এবং অন্যান্য বিপ্লবীরা, কার্ল মার্কস প্রথমে এটা ব্যাখ্যা করেছে যে না, রাষ্ট্রের তখনও প্রয়োজন হবে, কেন তখন বুর্জুয়ারা যে প্রতিরোধ গড়ে তুলবে সেটাকে দমন করার জন্য, সেটাকে ক্রাশ করে দেওয়ার জন্য প্রলেতারিয়েটের হাতে রাষ্ট্র ক্ষমতা নিয়ে তার শক্তি প্রয়োগের মাধ্যমে এইটাকে করতে হবে। তা না হলে এই শক্তি প্রয়োগ করে যে ষড়যন্ত্র করবে তারা, আমি শান্তির বাণী দিয়ে এটা মোকাবেলা করতে পারবে। স্টেট থাকবে, রাষ্ট্র থাকবে, কিন্তু এতদিন ছিল রাষ্ট্রটা আরো বেশি শক্তিশালী করা হচ্ছে, শোষণকে আরো জোরদার করার জন্য। কিন্তু প্রলেতারিয়েটের রাষ্ট্র হবে সম্পূর্ণ ভিন্ন ধর্মী। সেইটার চরিত্র হলো রাষ্ট্র থাকবে, কিন্তু আস্তে আস্তে দুর্বল করে দেওয়া হবে, আস্তে আস্তে, এটা উইদার হবে, ইংরেজি শব্দটা ব্যবহার করা হয়েছে, আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যাবে। কিভাবে কল্পনা করা খুব কষ্ট, খুব কষ্ট, কিন্তু একটু কল্পনা করার জন্য আমি বলবো, আমরা যদি, এবং কিছু বলাও হয়েছে এগুলো, তাদের এই পণ্ডিতদের লেখা গুলো পড়লে পরে আমরা বুঝতে পারি, সেটা হলো বলা হচ্ছে যে তখন তো নিপীড়নমূলক কোনো পদক্ষেপের প্রয়োজন নেই, তখন সেলফ গভর্নমেন্ট, কমিউনিটি, তারা নিজেরাই নিজেদেরকে শাসন করবে। আলাদা করে একটা রাষ্ট্রযন্ত্র, তার একটা আলাদা ব্যুরোক্রেসি, আলাদা সেনাবাহিনী, আলাদা অমুক, এগুলো কিছু না। অনেকটা আমাদের লোকাল সেলফ গভর্নমেন্ট যেটা বলি, এইটাকে যদি আমরা নিয়ন্ত্রণ, বুর্জুয়া রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে এসে স্বাধীন ভূমিকার কথা ভাবি, তাহলে পরে কিন্তু তার ভূমিকাটা এরকম, এবং তখন শ্রমের মর্যাদাটা এমন হয়ে যাবে। একটা উদাহরণ কে যেন বলেছিলেন, আমার ঠিক মনে নেই, যে কমিউনিস্ট সমাজে কেউ যদি কোনো দোষ ত্রুটি করে, তাকে যদি শাস্তি দিতে হয়, জেলখানার দরকার হবে না, তাকে বলতে হবে আগামী 7 দিন তুমি সমাজের জন্য কোনো শ্রম দিতে পারবে না। সে মাথায় হাত দিয়ে বলবে, সর্বনাশ, তাহলে আমার অস্তিত্বের কারণ কি? আমি তাহলে এই জীবনটা বৃথা, আমি যদি সমাজের জন্য কাজ না করতে পারি, তাহলে পরে তো আমি অমানুষ হয়ে গেলাম, আমাকে পশুতে পরিণত করা। প্রসঙ্গে আসছিলাম আমরা, সেম ভাই, আমরা এত চমৎকার ভাবে অনেকগুলো জটিল যে তাত্ত্বিক বিষয় সেটা আপনি বললেন, আসলে আরো শুনতে ইচ্ছা করতেছিল, অনেকগুলো প্রশ্ন যেহেতু আছে। আরেকটা বিষয় যেটা আপনি বলতেছিলেন যে এই যে রাষ্ট্রটা প্রতিষ্ঠা হলো, বা একটা বিপ্লবের মধ্য দিয়ে, যে সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে যেই স্বপ্নটা মানুষ দেখেছিল বা মানুষ দেখে, আপনি থিওরিটিক্যালি আপনি বললেন, রুশ বিপ্লবের পর আসলে সেই অভিমুখে যাত্রাটা আসলে কতদূর তারা যেতে পেরেছিল, এবং দুইটা দিক, একটা হলো যে কি রাজনৈতিক বার্তা তারা দিল সারা গোটা দুনিয়ার মানুষের সামনে, আরেকটা দিক হচ্ছে ইম্পর্টেন্ট, যে সামাজিক ক্ষেত্রে, মানুষের জীবনের ক্ষেত্রে এতদিন ধরে যা আমরা দেখে আসছিলাম সেগুলোর ক্ষেত্রে আসলে একদম মোটা দাগে কি কি মৌলিক পরিবর্তন তারা আনতে পারলো বলে আপনার, মানে প্র্যাকটিক্যালি যদি আমরা মানুষকে এইটা নিয়ে হরেক রকম চিন্তা ভাবনা আছে, এবং যারা সমাজতন্ত্রের শত্রু আমার বিবেচনায়, তারা রুশ বিপ্লবের সমস্ত ঘটনাবলীটাকেই একটা নেতিবাচক দিক থেকে বলে। অনেকে ঠাট্টা করে বলে ক্যাপিটালিজম টু ক্যাপিটালিজম ভায়া সোশ্যালিজম, এটা ঠাট্টা করে খোঁজা মারার জন্য বলে। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সবচেয়ে পিছিয়ে পড়া একটা ইউরোপের পূর্ব দিকে অবস্থিত একটা দেশ, যার শাসিত, যেখানে সার্ভডম, হ্যাঁ, ভূমি দাসত্ব, এইটা একটা প্রচলিত ব্যবস্থা হিসেবে যুগ যুগ ধরে রুশ জনগণকে এবং তার মেহনতি মানুষকে তারা পদোন্নত করে রেখেছে। সেই দেশটা কয়েকদিনের ভেতরেই
এমন পর্যায়ে বিকশিত হয়ে এমন শক্তিশালী হয়ে গেল যে হিটলারের মতো ফ্যাসিস্ট বাহিনীকে ইউরোপের একের পর এক দেশ দখল করে নিচ্ছে হিটলার। কোন দেশ 7 দিনে, কোন দিন 15 দিনে, কোন দেশ 3 সপ্তাহে, 4 সপ্তাহের বেশি কেউ লাগে নাই। ফ্রান্সের মতো একটা বিশাল শক্তিশালী দেশ সে দখল করে একেবারে আটলান্টিক সাগরের পারে চলে আসলো তার রাজত্ব। কিন্তু যখন রুশ দেশের ভেতরে যুদ্ধ করলো, হিটলার প্ল্যান করেছিল যে ওইসব দেশ 3 সপ্তাহ লেগেছে, আমার হয়তো আর একটু বেশি লাগতে পারে। এবং এটা অন রেকর্ড, হিটলার যুদ্ধ চলতে চলতে বিজয় ডিনার, ভিক্টরি ডিনার ইন লেনিনগ্রাড, ভিক্টরি ডিনার ইন মস্কো, এত তারিখ কার্ডও ছাপিয়ে ফেলেছে। হিটলারের সব হিসাব নস্যাৎ করে দিয়েছে অনেকের মতে। সব হিসাব তার ঠিক ছিল, কিন্তু একটা হিসাব সে ঠিক করেনি, সেটা হলো সোভিয়েত দেশের মানুষ তাদের মাতৃভূমিকে, তাদের বিপ্লবকে রক্ষা করার জন্য কতটা ত্যাগ করতে পারে, কতটা অনমনীয় এবং সাহসিকতার সঙ্গে সে শত্রুর মোকাবেলা করে দাঁড়াতে পারে, এইটা তাদের হিসাবে ছিল। এবং সেটাই সমস্ত হিসাব নিকাশ ক্যালকুলেশনকে ওলটপালট করে দেয়। যাই হোক, প্রশ্নটা এইটা না, প্রশ্নটা হলো সোভিয়েত ইউনিয়ন তার পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইত্যাদির ভেতর দিয়ে কি রাজনৈতিক বার্তা দিল, মানে তার যে যাত্রাটা সে শুরু করলো বিপ্লবের পর। এটা অনেকগুলো যাত্রা। একটা হলো অর্থনীতিকে, মানুষের যে মৌলিক চাহিদাগুলো এইগুলো মেটানোর ক্ষেত্রে সমাজতন্ত্রের ব্যবস্থা, পরিকল্পিত অর্থনীতি এবং সামাজিক মালিকানা এইটাকে আরো উন্নত এবং আরো মানুষের কাছে আরো বেশি জিনিসপত্র পৌঁছাতে পারে, এইটা কিন্তু দিয়েছে। দ্বিতীয়ত, এই মেহনতি মানুষ যারা নিরক্ষর, যারা জ্ঞান বিজ্ঞান থেকে বঞ্চিত, তাদের কাছে নতুন এই সমস্ত দুনিয়াটা তার কাছে এনে হাজির করলো এবং তার সমস্ত প্রতিভা এই বিশ্ব সভ্যতাকে জাগিয়ে তোলার জন্য কিন্তু সে নিয়োজিত হতে পারল। এবং যে কেউ সমাজতন্ত্র থাকাকালে সোভিয়েত ইউনিয়নে গেছে, যখন এই মেট্রোতে চলাফেরা করে, আমি নিজেও দেখেছি, যদি 100 জন প্যাসেঞ্জার থাকে তার ভিতরে 95 জন মেট্রোতে বসে বই পড়ছে। ওইখানে এক একটা বই, উপন্যাস হোক আর এমনি কোনো অন্য কোনো ফিকশনাল ওয়ার্ক হোক বা কোনো এসে হোক, ছাপা হতো। আমাদের কত ছাপা হয়? 2000, 3000, 4000, 5000 হলে তো মহা খুশি। ওইখানে ছাপা হতো 1 মিলিয়ন, 90,000, 70,000, 7 দিনের সমস্ত শেষ। এই জায়গাটা কই থেকে আসলো? এবং ওইখানে অসাধারণ যে তাদের বিজ্ঞান এবং অন্যান্য জায়গায় এটা খুবই অপপ্রচার করা হয় যে পশ্চিমা দুনিয়া থেকে কি বলে টেকনোলজি ধার করে নিয়ে, চুরি করে নিয়ে তারা করেছে, এটা ঠিক না। তাদের নিজস্ব দেশের টেকনোলজি এমন জায়গায় চলে গেছিল। প্রথম মহাশূন্যে কে গেছে? কোন দেশের নাগরিক? সোভিয়েত। হ্যাঁ, গ্যাগারিন। তার আগে লাইকা কুকুর মহাশূন্যে পাঠালো। প্রথম নারী মহাকাশে টেলিস্কোপা। অজস্র উদাহরণ দেওয়া যাবে। আমি আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি নিজের অভিজ্ঞতা বলি। একটা সময় তো সোভিয়েত ইউনিয়ন থেকে সমাজতন্ত্র প্রত্যাহার করে নেওয়া হলো এবং সেটা ক্যাপিটালিস্ট রাজ্যে পরিণত হলো। আমি সমাজতন্ত্র থাকা অবস্থায় মস্কো গেছি, আর এই পতনের পরেও মস্কো গেছি। আমি ফিরে এসে বলেছিলাম, আগে যদি আমি কমিউনিস্ট না থাকতাম, এইবার ঘুরে এসে অবশ্যই কমিউনিস্ট হয়ে যেতাম। কারণ আমরা পুঁজিবাদে দেখি নব্য ধনিক, আমরা বলি না নব্য ধনিক, নতুন করে ধনিক হয়েছে, ধনিক শ্রেণী। আমি সেইবার দিয়ে দেখেছিলাম সমাজতন্ত্রের পতনের পর নব্য গরিব, নতুন করে গরিব হয়েছে। আগে যার জীবন জীবিকার নিশ্চয়তা ছিল, আজকে হাহাকার পথে বসে আছে, তার চাকরি নাই, জীবনের নিশ্চয়তা নেই। একটা কথা আমি আমার অভিজ্ঞতায় বুঝি এবং অনুভব করার চেষ্টা করি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা না, যে জীবনে দুঃখ কষ্ট অভাব অনটন আছে, কিন্তু যতই হোক দুঃখ কষ্ট অভাব অনটন, জীবনের অনিশ্চয়তা যে কত ভয়ঙ্কর সেটা যে না ভুগে সে ছাড়া বুঝতে পারবে। আমি ক্ষেত মজুর আন্দোলন করতাম। ক্ষেত মজুরের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হলো, আজকে কাজ পেলাম বটে, কালকে কি পাবো? এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা থেকে মুক্তি দিয়েছিল। এবং এটাই অর্থনীতির ছাত্র আমি,
অর্থনীতি বলে ফুল এমপ্লয়মেন্ট, সমস্ত শ্রম এবং পুঁজি এবং অন্যান্য শক্তিকে পরিপূর্ণভাবে যদি আমি কাজে লাগাতে পারি, তাহলে পরে সবচেয়ে অপটিমাম প্রোডাকশন আমি জিডিপি গ্রোথ সবচেয়ে হাইয়েস্ট লেভেলে নিতে পারি। এবং এইটা কেবলমাত্র সমাজতন্ত্রেই সম্ভব হয়েছে। তবে এই কথা ঠিক যে সমাজতন্ত্র অগ্রসর হতে হতে চারদিকে পুঁজিবাদী দুনিয়া, পুঁজিবাদী বিশ্ব, এবং এটা খালি ম্যাটেরিয়ালি তারা আক্রমণ করছে তাই না, তারা কিন্তু স্পিরিচুয়ালি, কালচারালি চতুর্দিক থেকে তাকে ঘেরাওয়ের ভেতরে রেখেছে। এবং তাদের শক্তিটা হলো এরকম যে তারা তো হাজার হাজার না, লক্ষ বছর ধরে এই শোষণের প্রক্রিয়া চালিয়েছে। আকাশে বাতাসে চতুর্দিকে হলো এই শোষণের কালচার, শোষণের ভাবধারা, তার ভোগবাদ, তার প্রদর্শনবাদ, তার ব্যক্তি স্বার্থ ইত্যাদি ইত্যাদি, এটা বলে শেষ করা যাবে না। নিচু সংকীর্ণতা বোধ, তার তথাকথিত আঞ্চলিকতা, তার তথাকথিত জাতীয়তাবাদের সংকীর্ণতা, এইসব জায়গা কিন্তু চতুর্দিক থেকে আমাকে গ্রাস করছে। আমি যদি সচেতন হয়ে আত্মসংগ্রামে লিপ্ত না থাকি, তাহলে পরে কিন্তু চলতি হাওয়ায় গা ভাসিয়ে দিলে যেটা হয়, নৌকা ভাটিতেই যাবে, এই পুঁজিবাদেই যাবে। কিন্তু আমি যদি উজানে যেতে চাই, শক্ত হাতে লাঠি ধরতে হবে, হাল ধরতে হবে, লাঠি বৈঠা ধরে আমাকে নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করে যাতে আমি নিজেকে ওই লক্ষ্য অভিমুখী রাখতে পারি, সেটা চেষ্টা করতে হবে। সেম ভাই, এখানে আপনি যে আপনার বলছিলেন যে ফুল এমপ্লয়মেন্টের বিষয়টা, বা আপনি নিজেও বলেন আপনি অর্থনীতির ছাত্র, মানে আমরা যদি এই জায়গা থেকে একটু দেখি যে সোভিয়েত থাকাকালীন অবস্থাতেই এই আলোচনাটা তোলা হয়েছে, বিভিন্ন ইয়েতে বলা হয়েছে যে ব্যক্তিগত স্বাধীনতা বা উৎপাদনের স্বাধীনতাকে এক ধরনের সীমায়িত করা হচ্ছে, বা পার্সোনাল লিবার্টি যেহেতু কমে আসছে, এটার ফলে একসময় গিয়ে সোভিয়েত ইউনিয়নে অর্থনৈতিক উৎপাদনও স্লথ হয়ে গেছে, এরকম এক ধরনের ভাবে বুর্জুয়া গণমাধ্যমগুলো তারা এটাকে প্রচার করছে। বা আদৌ ধরে রইতেছে যে রাষ্ট্র সবকিছুকে নির্ধারণ করে দিচ্ছে, মানুষের কোনো ব্যক্তিগত স্বাধীনতা নাই, যেটা সবচেয়ে বেশি এই প্রোপাগান্ডা চালানো হয়, এন্টি সোভিয়েত প্রোপাগান্ডা চালানো হয়। তো আদতে ধরেন এখনকার যেই দুনিয়া, মানে ধরেন এত মানে গ্লোবাল ক্যাপিটালিস্ট দুনিয়া, এবং হলো যে সবই বাজার, সবকিছুই বাজারের মধ্যে, এখন শুধু আর ফিজিক্যাল না, তো এখন ভার্চুয়ালও বাজার চলতেছে সারা দুনিয়া ব্যাপী। তাহলে সেরকম একটা সময় এসে এই যে পরিকল্পিত অর্থনীতির যে ধারণা এক দেশে, বা ধরেন কয়েকটা দেশ মিলে এই রকম পরিকল্পিত ধারণা কি অর্থনীতির ধারণা কি আজকের দিনে সম্ভব? আচ্ছা, আমি দুইটা দিক থেকে দুইটা প্রশ্ন দুই দিক থেকে যাব। প্রথম কথা হলো, এই অভিযোগ অনেক দিনের পুরান। যেখানে ব্যক্তি মালিকানা নাই, সেখানে শ্রম উৎসাহ পাবে কই থেকে? তার তো কোনো ইনসেনটিভ থাকবে না, আরো বেশি কাজ করো, আরো বেশি উৎপাদন করো। এটার জবাব খুব পরিষ্কার। বুর্জুয়া সমাজে 95% মালিকানা নাই, মাত্র 5 আছে। সেই 5 মালিকানার ভিত্তিতে 95 মালিকানা না থাকা সত্ত্বেও যদি উৎপাদনে তারা নিয়োজিত হয়, তারপরে যেখানে এই 95+5 সবার জন্যই একটা সাধারণ মালিকানা নিয়ে আসছে, সেখানে হবে না কেন? সুতরাং যে প্রশ্নটা উত্থাপন করে এইভাবে, সে কিন্তু সেলফ কন্ট্রাডিক্টরি একটা জায়গা, বাস্তবের সঙ্গে এটার কোনো মিল নেই। দ্বিতীয়ত, এখানে মিল নাই এই কারণে যে সামষ্টিক স্বার্থ সম্পর্কে আমাদেরকে অন্ধ করে রেখেছে পুঁজিবাদী ব্যবস্থা। সামষ্টিক স্বার্থ যে বলে যে কিছু থাকতে পারে, মানুষের নেচারের ভেতরে এটা নাই। কথাটা এক অর্থে ঠিক, পুরানা কালচার আমাকে এটা অ্যালাউ করে না। ওর জন্য আমি জানি সোভিয়েত ইউনিয়নে তারা যে কমিউনিস্ট সমাজ নির্মাণের পরিকল্পনা নিয়েছিল, এবং কমিউনিস্ট সমাজের ডিস্ট্রিবিউশনের পলিসি হলো সাধ্য অনুযায়ী কাজ করো এবং প্রয়োজন অনুযায়ী নাও। আমরা যদি আমাদের দেশে এটা বলি, তাহলে আমার সাধ্য নাই, আজকে শরীর খারাপ, কালকে শালির বিয়ে, পরশু এইটা বলে আমি কিন্তু কাজে ফাঁকে দিব, কেন আমাকে অ্যাসিওর করা হচ্ছে যে আমি প্রয়োজন অনুযায়ী পাবো। তাহলে মানুষকে পরিবর্তন করব কিভাবে? কমিউনিস্ট চিন্তায় কেবল যে আস্তে আস্তে অভ্যাস করো। সোভিয়েত ইউনিয়নে একটা নিয়ম চালু করলো, টুথপেস্ট প্রয়োজন অনুযায়ী নাও। এটা এমন একটা পণ্য যে একটা টুথপেস্টের জায়গায় 2টা টুথপেস্ট নিলেও তুমি এটা ব্যবহার করতে পারবে না। এবং আস্তে আস্তে তার কালচারটা সেই জায়গায় অগ্রসর হতে থাকে। হয়তো হয়তো খালি সোভিয়েত ইউনিয়ন না,
আমি আগেই বলেছি, চতুর্দিকে যদি যেটা পরের প্রশ্নের সঙ্গে জড়িত ছিল আজকে ফলস রিয়ালিটি, হ্যাঁ, সেইগুলোর ভেতর দিয়ে কিন্তু যে প্রচারণা চালানো হয়, এখন তো এআই এর যুগ চলে আসছে, আরো বেশি এটা সাংঘাতিক রকম একটা অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে, সেটার ভেতর দিয়ে মানুষকে বিভ্রান্ত করার যথেষ্ট পরিমাণে সুযোগ আছে। সুতরাং আমাদেরকে সামগ্রিকভাবে পুঁজিবাদী ব্যবস্থার ভোগবাদ, প্রদর্শনবাদ, এই ধরনের জায়গা থেকে আমাদের মানুষকে বের করে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। সৌন্দর্যের দিশারি করতে হবে এবং সৌন্দর্য রিসাইড করে মানুষের জীবন দৃষ্টিভঙ্গির ভেতরে। আমার জীবন দৃষ্টিভঙ্গিটা একটা নতুন জায়গায় নিয়ে যেতে হবে এবং সেটা সম্ভব। আমিও সাক্ষী। একবার দিনাজপুরের গুরুদাস তালুকদার, তেভাগা আন্দোলনের বিরাট নেতা, ওখানে গেছে ট্যুরে, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে বসায় দেওয়া হয়েছে। বাচ্চারা প্রশ্ন করছে, আপনার পেশা কি? আমি তো পেশা টেশা না, আমি পার্টির হোলটেনার। আপনি চলে কিভাবে, বাড়ির সংসার টংসার? না, আমি জমি জমা যা আছে ইয়েকে আধিয়ারকে দিয়ে দিছি, ও এসে আমাকে দিয়ে দেয়। তো বুঝলাম, কিন্তু আপনি চলেন কিভাবে, কি করে খান আপনি? না, আমার কাজ করতে হয় না, আধিয়ার এসে আমার এটা করে দেয়। 15-20 মিনিট ধরে বারবার প্রশ্ন করা সত্ত্বেও ছেলে মেয়েদেরকে বোঝানো গেল না যে আমি চুপচাপ বসে থাকি ঘরে, পায়ের উপরে পা তুলে, ওরা এসে অর্ধেক ফসল আমাকে দিয়ে যায়। এই প্রাইভেট প্রপার্টির এই অ্যাপ্রোপ্রিয়েশনের ব্যাপারে কোনো আইডিয়াই নেই। আরেকটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, তখন পাকিস্তানি আমল, তখন সোভিয়েত ইউনিয়ন থেকে ওদের এক যুব নেতা বরিস ল্যাপসভ ঢাকায় আসলো, হোটেলে রাখতে হবে। তখন শাহবাগ হোটেলের সবচেয়ে ভালো হোটেল, ওখানে রাখলাম। ওইখান থেকে একটা ভাঙ্গা গাড়ি কোন রকমের জোগাড় করে আমাদের নাজিমুদ্দিন রোডে ছাত্র ইউনিয়নের অফিস ছিল, ওইখানে আনা নেওয়া করতাম। একদিন ওই গাড়ির মালিক কি কারণে যেন গাড়িটা দিতে পারেন। তখন যে তাকে স্কোর্ট করছিল সে বলল যে, কমরেড, আজকে তো গাড়িটা নাই, চলো রিক্সায় যাই। সে বলছে, কতদূর, কতক্ষণ লাগবে হেঁটে যেতে? 15-20 মিনিট। চলো হেঁটেই যাই। পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি হেঁটে আসলে কেন, রিক্সায় আসলে না? ওই দেখো, আমার এটা খুব অমানবিক লাগলো। আমি পেছনে পায়ের উপরে পা তুলে বসে থাকবো আর সামনে একটা লোক প্যাডেল মারতে মারতে আমাকে নিয়ে যাবে, এর চেয়ে অমানবিক। আমি এই অমানবিকের চেয়ে আমি হেঁটে যাওয়া ঠিক। আমি চিন্তা করলাম, প্যাডেল রিক্সাকে সোভিয়েটের একজন তরুণ অমানবিক বলছে, আর ঢাকার একজন তরুণ কলকাতায় গেলে টানা রিক্সা চড়তে চায় না, অমানবিক লাগে। কোনটা মানবিক, কোনটা অমানবিক, এইটা কিন্তু আমাদের রক্তের ভেতরে এই সম্পর্কে ধারণাটা যে আসে, সেটা কিন্তু ঐতিহাসিক প্রক্রিয়ার ভেতর দিয়ে আসে। এটা ইনহেরেন্ট না, এটা রক্তের ভেতরে জন্ম থেকে আছে, এটা না। সুতরাং আমরা যদি ঐতিহাসিক পরিস্থিতিটা বদলিয়ে দিতে পারি, তাহলে পরে পরিস্থিতির বাস্তবতার পরিবর্তনের ভেতর দিয়ে চেতনার পরিবর্তন হবে এবং নতুন মানুষের জন্ম। এখন লাস্ট প্রশ্ন, প্ল্যানিং, পরিকল্পিত অর্থনীতি। আমি অর্থনীতির ছাত্র হিসাবে বিশাল লেকচার দিতে হবে পরিকল্পিত অর্থনীতির সপক্ষে। কিন্তু পরিকল্পিত অর্থনীতি সম্পর্কে একটা ভুল ধারণা হলো অ্যাবসলিউট প্ল্যানিং আর পরিকল্পিত অর্থনীতি এক জিনিস। যেমন প্রাইভেট প্রপার্টি সম্পর্কে সকলের ধারণা যে সমাজতন্ত্র বা সাম্যবাদ আসতে পারে, কারো কোনো ব্যক্তিগত শার্ট প্যান্ট, আমার স্কুলের ব্যাগ, আমার টেবিল চেয়ার, আমার এইগুলো কিচ্ছু থাকবে না। এটা কথা। পার্সোনাল প্রপার্টি আর প্রাইভেট প্রপার্টি দুইটা দুই। প্রাইভেট প্রপার্টি রেফার করছে সেই মালিকানার উপরে যেগুলো হলো উৎপাদনের যন্ত্র এবং যেটাকে ব্যবহার করে আমি শ্রমিক হায়ার করে তার বাড়তি মূল্যটা আত্মসাৎ করার সুযোগ পাই, সেইটাকে আমি ব্যক্তি মালিকানায় থাকতে দেব। এবং ব্যক্তি মালিকানায় থাকতে না দেওয়াটাও কিন্তু ইলেকট্রিক সুইচের মতো, 1 মিনিট আগে ব্যক্তি মালিকানা ছিল, 1 মিনিট পরে সব এখন সামাজিক মালিকানা হয়ে গেল। এইরকম কিন্তু হবে না। আমি প্রধান জায়গাগুলো কন্ট্রোলটা আমার থাকতে হবে এবং সেইটাকে আস্তে আস্তে আমি আরেকটা জায়গায় নিয়ে যাব। এবং সেইটা নিতে হলে পরে আমাকে কিন্তু ঐতিহাসিকভাবে দেখতে হবে যে এখন উৎপাদন শক্তির স্তরটা কোন জায়গায়। মার্ক্সবাদে একটা তত্ত্ব আছে, রুলস
অবজেক্টিভ রুল অফ ইকোনমি, সেটা হলো উৎপাদিকা শক্তির বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদিকা সম্পর্ককে গড়ে তুলতে হয়। সুতরাং উৎপাদিকা শক্তি তো ক্রমাগত বিকশিত হচ্ছে, এটা ডাইনামিক, তাহলে পরে উৎপাদন সম্পর্কের ব্যাপারটাও ডাইনামিক হবে। আমরা কিন্তু মনে করি এটা বলে মেটাফিজিক্যাল চিন্তার ধারা, একরকম ছিলাম আরেক জায়গায় চলে গেলাম, লাভ দিয়ে চলে গেলাম, এরকম ভাবে ইতিহাস কোনোদিন যায় না। আমার এইখানে যে নোডাল পয়েন্ট, যে ক্রিটিক্যাল পয়েন্ট, ওই জায়গাটা আমি চেঞ্জ করে দেব এবং সেইটা নিশ্চিত করবে, ওইটাকে যদি আমি মেনটেন করতে পারি তাহলে পরে আস্তে আস্তে অন্য জিনিসগুলো বিকশিত হতে থাকে। যেমন ধরি আমাদের একটা পর্যায়ে 70% হলো ব্যক্তি মালিকানা, 30% রাষ্ট্রীয় মালিকানা, কিন্তু রাজনৈতিক ক্ষমতা শ্রমিক শ্রেণীর হাতে। আমি ব্যক্তি মালিকানায় হাত দিলাম না ধরি, কিন্তু পাবলিক মালিকানার জায়গাগুলোকে এমন ভাবে বিকশিত করলাম যে ওইটা ডেভেলপ করছে 2% রেটে আর আমি গ্রো করছি 10% রেটে। তাহলে একটা পর্যায়ে যে ট্র্যাজেক্টরি যেটাকে বলে, এই ট্র্যাজেক্টরিটা ওইটাকে ওভারকাম করে চলবে, হয়তো বা এরকম হতে পারে বা আরো নানাভাবে হতে পারে। থার্ড পয়েন্ট হলো এই ক্ষেত্রে প্ল্যানিং ভালো, কিন্তু প্ল্যান কোনটা করব? ব্যক্তিগত ইনিশিয়েটিভ খর্ব করে প্ল্যান করব? আমি মনে করি যে হোল ব্যাপারটাকে অন্য জায়গা থেকে চিন্তা করতে হবে। ব্যক্তিগত ইনিশিয়েটিভ গুলোকে উন্মুক্ত করে দিয়ে তার সমবায় বা তার সহযোগিতার ভিত্তিতে আমি যদি সোশিয়ালাইজেশন করতে পারি, তাহলে পরে প্রকৃত সোশিয়ালাইজেশন একটা শক্ত ফুটিং এর উপরে দাঁড়াবে। সোশিয়াল ওনারশিপ অফ মিনস অফ প্রোডাকশন অ্যান্ড গভর্নমেন্ট ওনারশিপ অফ মিনস অফ প্রোডাকশন কিন্তু এক না। সোশিয়াল ওনারশিপের ভিতরে সমবায় মালিকানা আছে, আর ব্যক্তি মালিকানার কোঅপারেটিভ আছে, নানান রকম ফর্ম আছে। ওইগুলো সামাজিক মালিকানার নানান রকম রূপ। কোশ্চেনটা দেখতে হবে নিয়ন্ত্রণটা কোন পলিটিক্যাল পাওয়ার বা কোন ক্লাসের হাতে আছে, এবং তারা তাদের সদিচ্ছাই বললো যে হ্যাঁ তুমি এটা করো, করে সামনের দিকে অগ্রসর হও, একটা লিমিটের ভেতরে তোমাকে এটা করতে দেবে, সেটার ভেতরে আমি কোনো অন্যায় দেখি না। আর মাইক্রো প্ল্যানিং এর প্রবলেমটা হলো, আমি তো কোনোদিন এই প্রবলেমগুলো হয়েছে, জুতার প্ল্যানিং করা হয়েছে এবং জুতার প্ল্যানিং এর ভেতরে হলুদ রঙের জুতা বানাও বাচ্চাদের জন্য, তখন দেখা গেল ফ্যাশন চেঞ্জ হয়ে গেছে, লাল রঙের জুতা ফ্যাশন এসে গেছে, ওইটা আর বিক্রি হলো না। ওভার প্রোডাকশনের প্রবলেম যেটা ক্যাপিটালিজমে থাকে, মাইক্রো প্ল্যানিং এর জন্য এই জায়গাটা হয়ে গেছে। সুতরাং হয়তো বাজারের প্রয়োজন, সোশ্যালিস্ট মার্কেট সম্পর্কে যে থিওরিটা বলা হয় সেটা আমি ভেবে দেখার জন্য বলবো যে এটা মূল্যের আদান প্রদান এবং মেজারমেন্টের জায়গা থেকে না, কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মেজারমেন্টের জায়গায় হয়তো এটাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তা থাকতেও পারে। এবং সেটা সোশ্যালিস্ট মার্কেট ম্যানেজমেন্টটা কিভাবে হবে সেটা এখনো খুব ভালো করে থিওরিটিক্যালি এটা ডেভেলপ হয়েছে এরকম না, হয়তো এইদিকে একটু নজর দিতে পারলে। এবং অন্যান্য দেশ সেটা নানা রকম এক্সপেরিমেন্ট করছে, আমি সেগুলো ফ্রম আমাদের নিজস্ব স্বাধীন চিন্তাধারার জায়গা থেকে সেগুলো বিবেচনা করব। কারণ সেম ভাবে অনেকগুলো প্রসঙ্গ এরই মধ্যে আপনি আপনার আলোচনায় নিয়ে আসছেন, প্রশ্নও ছিল অনেক, সেগুলোর আপনার কথার মধ্যে দিয়ে সেই উত্তরগুলো চলে আসছে। আমরা প্রায় শেষ পর্যায়ের দিকেই আসছি। জাস্ট আর দুটা বিষয় একটু বলেন। যে একটা হচ্ছে যে যেই মানে এত যেই আপনি যেটা বললেন যে জ্ঞান বিজ্ঞান মানুষের জীবনের উৎকর্ষতা, বা ইভেন এটা আপনার আলোচনায় আসে নাই, কিন্তু এটাও আমরা জানি যে নারীদের ক্ষেত্রেও সোভিয়েত ইউনিয়নের দুর্দান্ত সব ভূমিকা পালন করছে শিল্প সাহিত্য চলচ্চিত্রে, সেটা তো আগে। এবং সবচেয়ে বড় কথা যেটা আপনি শুরুতেই বলছেন যে মানুষের প্রয়োজন, মানুষের বেঁচে থাকার জন্য যে প্রয়োজন, সেটা সকলের জন্য সেই প্রয়োজনটা নিশ্চিত করছে তারা। তাহলে এত দারুণ সব আয়োজনের মধ্য দিয়ে একটা সময় এসে, কারণ আবার সেই সোভিয়েত ইউনিয়নে আবার যেটা আপনি বললেন যে অনেকে ওই যে খোঁচা মেরে বলে ক্যাপিটালিজম টু ক্যাপিটালিজম ভায়া সোশ্যালিজম, কিন্তু ইটসেলফ তো সোভিয়েত ইউনিয়নের মধ্যেই কিছু সেটা স্ট্যালিন পরবর্তী সময় থেকে হোক বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ক্ষতি সেই সময় থেকে হোক, মানে তার মানে আমরা তো যারা আপনারা যারা মার্ক্সবাদের ছাত্র এটা তো বুঝে, আমরা তো জানি যে সেটা যে
অভ্যন্তরেই সেই ক্ষতটা ছিল। বাহ্যিক অনেকগুলো বিষয় ছিল, প্রচারণা, নানান রকম ক্যাম্পেইনিং, কিন্তু কেন আসলে সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থা সেটা উল্টো পথে যাত্রা শুরু করলো? মোটা দাগে যদি একটু পয়েন্টগুলো একটু বলতেন। আচ্ছা, খুব সংক্ষেপে বলি। এটা নিয়ে অনেক রকম মত মত আছে। আমি কোনটাকে অসম্মান করতে চাই না। কিন্তু আমি খালি সতর্ক করে দেব যে এটা সম্পর্কে খুব সিম্পলিফাইড অ্যানালিসিস আমাদেরকে ভুল সিদ্ধান্তে নিতে পারে। যেমন অনুষ্ঠানের শুরুতেই বলা হলো যে শ্রমিক বিপ্লবের প্রথম ঘটনা হলো নভেম্বর বিপ্লব। কিন্তু এটা সঠিক নয়। প্রথম শ্রমিক বিপ্লব হয়েছে প্যারি কমিউন এবং সেটা টিকে ছিল ৭০ দিন। সোভিয়েত ইউনিয়ন টিকে ছিল ৭০ বছর। নিশ্চয়ই এর পরের বিপ্লব আরো ৭০০ বছর টিকে থাকবে। আমি আশা করব যে এরা অনন্তকাল টিকে থাকবে। টিকে থাকবে শুধু না, এইটা হয়তো আরেকটা উত্তরণ, সমাজ বিকাশের আরেকটা, যেটা আমরা কিছুই এখন কল্পনা করতে পারি না, সেই জায়গায় হয়তো চলে যাবে। এখন কোশ্চেনটা কংক্রিটলি হলো যে সোভিয়েত ইউনিয়ন এত উৎকর্ষের পরেও তারা এই জায়গায় গেল কেন? আমি বলেছি কমিউনিস্টরা খালি একটা দেশের বিপ্লবের কথা কোনোদিন ভাবে নাই, কোনোদিন ভাবে না। তাদের বিপ্লব ভাবনাটা হলো মানব সভ্যতাকে কেন্দ্র করে। আমি সিভিলাইজেশনকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যেখানে মুক্ত মানবের মুক্ত সমাজ সর্বত্র বিরাজমান থাকে। কমরেড লেনিন রুশ দেশে বিপ্লব করার পর টেলিফোন নিয়ে বসে থাকতেন। জার্মানিতে বিপ্লবটা হলো কি, হাঙ্গেরিতে বিপ্লবটা হলো কি, হ্যাঁ, এবং সুইজারল্যান্ডের কমরেডরা কি বলছে, ওটা বিপ্লবটা হলো কি। হয়তো তার ধারণা ছিল যে সব জায়গায় বিপ্লবগুলো পরিপক্ক হবে এবং উন্নত পশ্চিমা দুনিয়ার যেটা মূল মূল জায়গাগুলো, পাওয়ারফুল জায়গা, সেই জায়গাগুলো শ্রমিক বিপ্লব সংগঠিত হবে। এবং এইভাবে আমি বিশ্ব বিপ্লবের দিকে চলব। এবং তখনও পর্যন্ত একটা দেশে বিপ্লব আলাদা করে সম্ভব কি সম্ভব না, এইটা একটা বিরাট বিতর্কের বিষয় ছিল। কমরেড লেনিন সেখানে বললেন যে এটা সম্ভব, সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে এটা করতে হবে, কিন্তু সেটা মাস্ট বি ফলোড বাই এ ওয়ার্ল্ড রেভলিউশন। অ্যাটলিস্ট ডমিন্যান্ট কান্ট্রিজ, বিশেষ করে পশ্চিমা দুনিয়া, সেখানে বিপ্লবগুলো সংগঠিত। যখন এটা হলো না, তখন কমরেড লেনিন কিন্তু একটা কমেন্ট করেছিলেন যে আমাদের সমাজতন্ত্র বিনির্মাণের বিষয়টা এখন একটা এপক যুগের ব্যাপারে পরিণত হয়েছে। তখন তিনি নিউ ইকোনমিক পলিসি এনে একটা দীর্ঘমেয়াদী ভাবে পরিকল্পনা করা শুরু করলেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা বাধ্য হয়ে, যেহেতু আকাঙ্ক্ষিত বিশ্ব বিপ্লবটা হয় নাই, সুতরাং তাকে আরেকটা কোর্সে যেতে হলো। কিন্তু সেই কোর্সে যেতে হলে বলশেভিক পার্টির ভেতরে যেই ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত ছিল সেইগুলো সবটা গ্রহণ করেনি। সেটা কার ত্রুটি হয়েছে? এটা কি লেনিনের কোনো ত্রুটি, এটা কি স্ট্যালিনের কোনো ত্রুটি, নাকি স্ট্যালিন বিরোধী যে অংশটা ছিল বলশেভিক পার্টির তাদের কোনো ত্রুটি? এইগুলি তর্ক বিতর্ক আছে। এবং আমি খালি এই ছোট তর্কের ভিতরে সীমাবদ্ধ থাকলে পরে আমি মনে করি এসেন্সে যেতে পারবো না। আমার নিজস্ব একটা মতবাদ আছে, সেটা হলো এই যে একটা দেশে বিপ্লব, ইয়েস, আমি মনে করি হ্যাঁ, টু ক্যাপচার পাওয়ার এই জায়গাটা পসিবল, এবং টু ডিক্লেয়ার যে আমরা উই আর গোয়িং টুয়ার্ডস সোশ্যালিজম, এবং তার প্রাথমিক পদক্ষেপগুলো গ্রহণ করা, ইট ইজ পসিবল। কিন্তু সবসময় বিশ্ব বিপ্লব আমার টার্গেট। একটা রাষ্ট্রের বিপ্লব আর বিশ্ব বিপ্লব, এই দুটোর ভেতরে ইন্টার কানেকশনটা, এইটার থিওরিটিক্যাল এনাউন্সিয়েশন যেটাকে বলে পর্যাপ্ত পরিমাণে নাই। এবং যেটা হয়েছে সহজে বোঝানোর জন্য অল্প কথায় একটা মেথড আছে, হরাইজন্টাল এক্সপ্যানশন অফ রেভলিউশন। একটা দেশে বিপ্লব হয়েছে, তারপরে 5টা দেশে, তারপরে 14টা দেশে, এইভাবে সার্কেলটা বড় হতে থাকে। এটাকে হরাইজন্টাল এক্সপ্যানশন। আর ভার্টিক্যাল এক্সপ্যানশন রেভলিউশন আরেকটা প্যাটার্ন, সেটা এই দেশে এতটুকু হয়েছে, এই দেশে এতটুকু হয়েছে, ওই দেশে এতটুকু, ওই দেশে এতটুকু। প্রত্যেকটা দেশ তার নিজের নিজের মতো করে, কেউ হয়তো পাওয়ারের কোশ্চেনে, কেউ হয়তো হেভি ইন্ডাস্ট্রির কোশ্চেনে, কেউ হয়তো কনজিউমার গুডসের কোশ্চেনে, কারো স্টার্টিং পয়েন্ট এইখানে, কারো স্টার্টিং পয়েন্ট এইখানে, কারো স্টার্টিং পয়েন্ট ওইখানে। এইভাবে এক একজনের এক এক স্টার্ট, আলটিমেটলি এটা কালমিনেট করবে কমিউনিস্ট সভ্যতা। কিন্তু সোশ্যালিজমের ইন্টারিম পিরিয়ডে তার প্রসেস অফ ডেভেলপমেন্ট
অগ্রসর হতে থাকবে। এবং সোশ্যালিজম ইজ নট এ স্টেট অফ অ্যাফেয়ার্স, এটা একটা ঘটনাবলীর সমষ্টি না, এটা একটা প্রক্রিয়া। আমাকে দেখতে হবে প্রক্রিয়াটা কোথায় ছিলাম, কোথায় থেকে কোন দিকে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এবং সেটার বৈরী উপাদানগুলোকে আমি নাকচ করে কতটুকু যাইতে পারছি, কতটা আমি অ্যালাউ করব কনসেশন ফর এ গ্রেটার গোল। এই খুব কমপ্লেক্স। আমরা মনে করি যে বিপ্লব হয়ে গেল মানে তো শেষ, এখন নাকে তেল দিয়ে ঘুমাব, নিশ্চয়ই না, আরো বড় বড় কর্তব্য চলে আসছে। একটা ফান্ডামেন্টাল কোশ্চেন হলো পাওয়ার মাস্ট রিসাইড উইথ দ্য ওয়ার্কিং পিপল। আমি যদি বলি আমি ওয়ার্কিং ক্লাসের প্রতিনিধি, আর কেন না, আমি ওয়ার্কিং ক্লাসের পার্টি, ওয়ার্কিং ক্লাসের পার্টির আমি হলো সেন্ট্রাল কমিটি মেম্বার, আমি এটা সর্বোচ্চ নেতৃত্ব। সেই সেন্ট্রাল কমিটির আমি হলাম পলিট ব্যুরো, আমি আরো উপরের নেতৃত্ব, এবং পলিট ব্যুরোর ভেতরে আমি জেনারেল সেক্রেটারি, আমি হলাম সর্বোচ্চ নেতৃত্ব। আমি জেনারেল সেক্রেটারি, আই রিপ্রেজেন্ট দ্য Politburo represents the central committee represents the working class, so I represent the working class. Finish. I touch the table touches the ground, so I touch the ground. Logical fallacy শেখায় না আমাদেরকে, আমি এই ফ্যালাসির ভেতরে দিয়ে পড়ে যাই। The role of the class cannot be replaced by the role of the vanguard, let alone the central leadership of the vanguard. Vanguard তো আমরা অগ্রসর বাহিনী, পার্টি হলো সবচেয়ে কনসাস অংশ, সবচেয়ে অগ্রসর অংশ। পার্টি ক্যানট রিপ্লেস শ্রেণীর ভূমিকা, সে রিপ্লেস করতে পারবে। আমরা বারবার এই ভুল করি, এবং এই ভুলটা আসে প্রধানত মধ্যবিত্ত জায়গা থেকে। যেমন এখন বলা হচ্ছে গণ অভ্যুত্থান করেছে কারা? লক্ষ কোটি জনতা, ছাত্র জনতা, তাদের কোনো পাত্তা নেই। আমি মাস্টার মাইন্ড, আমি মেটাকুলাসলি প্ল্যান করেছি, তাদের এই অধিকার, তাদেরকে ঘরে পাঠিয়ে দিয়ে এইখানে চলে আসছে। এই কথাটা আহম্মকরা বুঝে না। বলা হয় যে এটা হলো স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী স্বতঃস্ফূর্ত ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান। যেটা স্বতঃস্ফূর্ত সেটা কি পরিকল্পিত হইতে পারে? যেটা পরিকল্পিত, একই মুখে আমি বলতে পারি যে আমি এটা মাস্টার প্ল্যান করেছি, আই এম দ্য মাস্টার মাইন্ড, একই মুখে আমি বলছি এটা স্বতঃস্ফূর্ত, এটা হইতে পারে না। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। রথযাত্রা ছোট রবীন্দ্রনাথের ছড়ায় এটা আছে। প্রবলেম হয়ে গেছে এখানে। দ্য ক্লাস ওয়াজ রিপ্লেসড বাই দ্য পলিট ব্যুরো। এবং এটা খালি রুশ দেশের না, সব দেশের পার্টিকেই এই বিষয়গুলো সম্পর্কে খুব সচেতন না থাকলে, আমি এটাকে পদস্থলন বলবো না, কিন্তু পুরানোর যে পিছু টান, সেইখান থেকে বেরিয়ে নতুনের আগমনী গান, তার অগ্রভাগে থেকে যে আমরা সমাজটাকে এবং সভ্যতাকে, ইতিহাসকে পরিচালনা করব, সেটা কোনোদিন পারা সম্ভব। এবং সেটার জন্য একটা আত্মসংগ্রাম কন্টিনিউয়াস, নিজের সঙ্গে নিজে ফাইট করে আমাকে সতর্ক হয়ে চলতে হবে। ধন্যবাদ সেলিম ভাই। আমরা একদমই শেষ পর্যায়ে শুধু একটু বলি আপনাকে যে যে কথাটা আপনি বললেন এতক্ষণ, ধরেন সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়ার মধ্য দিয়ে আমরা দেখলাম যে এর পরবর্তী সময়ে কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মধ্যেও একটা ভাঙন সে সময় হয়, এবং যে অল্প কয়েকজন মানুষ সে সময় লাল পতাকাকে ধারণ করে এই সমাজতন্ত্র বা কমিউনিস্ট আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, তার মধ্যে আপনি একজন, এবং জীবনের একটা দীর্ঘ সময় আপনি এই কমিউনিস্ট রাজনীতিতে আছেন। 24-এর একটা অভ্যুত্থান সেটা হলো, কেউ কেউ এটাকেও এক ধরনের বিপ্লব বলে সম্বোধন করার এক ধরনের দেখাচ্ছে। রুশ বিপ্লবের লেন্সে যদি আমরা দেখি এই ইয়েটাকে, এই 24-এর অভ্যুত্থান বা এরপরে যে যা চলছে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আর হলো একই সাথে এই প্রশ্নটাও করে রাখি, আমরা শেষ প্রশ্ন, আপনার উত্তর করতে সুবিধা হবে, যে বাংলাদেশে আসলে এই মুহূর্তে মানে এই যে পরিস্থিতিটাতে, এই একটা দীর্ঘ সময়ের যে আপনার রাজনীতি, আপনার যে অভিজ্ঞতা, তার মধ্য দিয়ে আপনি আসলে বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন বা কমিউনিস্ট আন্দোলনের সম্ভাবনাকে কিভাবে দেখছেন? একটা বিশেষ ঐক্যের কথা এখানে বামপন্থীরা বলছে, একটা গণযুক্ত ফ্রন্টের কথা বলছেন, আপনিও বিশেষভাবে এক ধরনের রেইনবো ইউনিটির কথা বলছেন। সেগুলো আসলে কতটুকু ফল নিয়ে আসবে, কতটুকু সম্ভাবনা হবে?
দুইটা যুক্ত করে যদি একটু বলতেন। আচ্ছা, এটা তো অল্প কথায় বলার চেষ্টা করতে হবে, এতক্ষণ আটকে রাখতে চাই না। সেটা আমি বলবো যে এটা একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান ছিল। তার অংশগ্রহণ, তার নায়ক ছিল জনগণ, ছাত্র জনতা। আমি এটা বলতে চাই। এর আগেও গণ অভ্যুত্থান হয়েছে এবং আমি সেটা একেবারে সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ছিলাম প্রত্যেকবারই। কিন্তু প্রত্যেকবারই ছাত্ররা নেতৃত্ব করেছে বলে খুব বাহবা দিই আমরা, বাহবার যোগ্য তারা। কিন্তু এই কথাও ভাবতে হবে, প্রত্যেকবারই আমরা বিজয় অর্জন করি কিন্তু বিজয় ধরে রাখতে পারি না। তাহলে এই ব্যর্থতার দায় নিতে হবে, যারা বাহাদুরিটা নিতে চায় এটাও নিতে হবে। এইখান থেকে একটা শিক্ষা হলো আমার, এবং সবাইকে এই শিক্ষা নিতে বলবো যে পুরা ব্যাপারটা সম্পর্কে কিন্তু ভাবতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থান দিয়ে কাজ হবে, ছাত্র শ্রমিক এর অভ্যুত্থান নাকি শ্রমিক ছাত্রের অভ্যুত্থান? এই যে শব্দটা আমি উল্টিয়ে দিলাম, এইটার ভেতরে কিন্তু একটা তাৎপর্য আমি প্রকাশ করার চেষ্টা করলাম। অর্থাৎ শ্রমিক শ্রেণী হলো জুনিয়র পার্টনার, আর সামনে আছে হলো ছাত্র। মেটিকুলাস প্ল্যানিং, মাস্টার মাইন্ড, আমি আসল করেছি, তোমরা যাও, কামলা খাটা শেষ, গো হোম। এইটাকে উল্টায় দিতে, ওয়ার্কিং ক্লাসকে সচেতন হয়ে লিডারশিপ অফ দ্য মাস আপসাইড, সেই পজিশনটা তারা অ্যাচিভ করতে হবে। সেকেন্ড হলো, এটা কোনো রেভলিউশন না, রেভলিউশনের একটা টার্গেট থাকে এবং তার অন্যান্য পাওয়ার কোশ্চেন এগুলো অবশ্যই আছে, সেটা আমি বলবো। কিন্তু একটা বড় টার্গেট হলো প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা, অন্য ব্যবস্থাগুলো বটে, কিন্তু ফান্ডামেন্টাল হলো অর্থনৈতিক ব্যবস্থা। কারণ রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ, এই কথাটা ভুলে গেল। সুতরাং সেইটা একটা পরিকল্পনা থাকতে হবে। আমরা কি দেখলাম 1 বছরের বেশি পার হয়ে গেছে, বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থান, বৈষম্যের ঘোড়ার ডিম একটা পদক্ষেপ নেই, ন্যাশনাল মিনিমাম ওয়েজ ঘোষণা করেনি, স্যালারি যেটা অ্যানাউন্স হতে যাচ্ছে, রেশিও কি হবে, 5:1 না 10:1 না কি, এটা তো বলতে হবে। 1 বছরে আমাদের দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে গেছে। কিসের পরে? একটা গণ অভ্যুত্থান যেটা ছিল দারিদ্র্যের বিরুদ্ধে এবং ফ্লো অফ ওয়েলথ। আসলে হিসাব করতে হবে এই জায়গায়, সম্পদ গরিবের কাছ থেকে বড় লোকের কাছে যাচ্ছে না, বড় লোকের কাছে গরিবের কাছে আসছে। এটা যে আগের মতোই গরিবের কাছ থেকে সম্পদ বড় লোকের কাছে যায়, এবং এই ব্যবস্থার অধীনে আমি সুশাসন কায়েম করি। সেই সুশাসন হবে এই শোষণটাকেই আরো সুষ্ঠুভাবে পরিচালনা করার নামান্তর। সুতরাং রেজাল্ট যা হবে তাই হবে, এবং সেটাই এখানে হচ্ছে। কিন্তু বিপ্লবের আরেকটা শর্ত হলো, বিপ্লব মাস্ট বি রিপ্লেসড, মানে বিপ্লবের পরপরই পুরানো শাসন কাঠামোর একটা আমূল পরিবর্তন করতে হবে। আগে যে শ্রেণীটা এটা করতো, অন্য শ্রেণীর হাতে নিতে হবে। এইটা আমাদের স্বাধীনতার সময়ের ঘটনা আমি রেফার করব। তখনও শেখ মুজিব পাকিস্তানের কারাগারে বন্দী, ফাঁসির আসামি। তাজউদ্দিন সাহেব প্রাইম মিনিস্টার, তিনি এসে 72 সালে, 71 সালের 31 তারিখে মধ্যরাতে, তখনই বোধহয় গেজেটটা বের হয়েছিল, কারণ আমি গেজেটটা আমার কাছে আছে, ওইটা লেখা ডেট 71-72/72। আমি বুঝলাম যে কোনটা দিবে এটা ঠিক হয়নি, কারণ প্রসেস অফ সেখানে লেখা আছে। এখন দেশ চালাবে মুক্তিযোদ্ধারা, সমস্ত জায়গায় মিলিশিয়া ক্যাম্প করা হচ্ছে, আপনার নাম লেখা, এইখান থেকে আমি মিলিটারি রিক্রুট করবো, এইখান থেকে আমি পুলিশ রিক্রুট করবো, এইখান থেকে আমি ব্যাংকের অফিসার রিক্রুট করবো, এইখান থেকে আমি অ্যাডমিনিস্ট্রেশন রিক্রুট করবো, এভরিথিং উইল বি রিক্রুটেড ফ্রম হিয়ার। কিন্তু ছাড়া পেয়ে শেখ মুজিব এসে এই সিদ্ধান্ত নাকচ করে দিলেন, বললেন যে না, আমি ট্রেডিশনাল কন্টিনিউইটির ধারায় চলবো। এখানে ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম আমাদের দেশবাসী বহুদিন ধরে সংগ্রাম করেছে, তারা এটা তো অভ্যস্ত। তিনি প্রেসিডেন্টশিপ ছেড়ে প্রাইম মিনিস্টার হলেন, আবু সাইদ চৌধুরীকে প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। আমরা ওই পুরানো কাঠামোর ভিতরে আবার ঘুরপাক, এবং যা হয় তাই হয়েছে, এইবারও তাই হচ্ছে। সুতরাং এইবার যেটা হচ্ছে, আমি আবার বলি, দেশের সংকটের এবং সমস্যা, অনিশ্চয়তা, সমস্ত নৈরাজ্য, সমস্ত কিছুর জন্য দায়ী হলো আমাদের সিস্টেম। এবং এই সিস্টেমকে পূর্ববৎ বহাল রেখে আপনি অন্যান্য সিস্টেমে প্রয়োজন আনার চেষ্টা করলেও সেইটা হবে
নূতন সংস্করণ, নব সংস্করণ। কিন্তু প্রয়োজন হলো বিকল্প। বিকল্প মানে অল্টারনেটিভ। নব সংস্করণ মানে নিউ এডিশন। দুইটার ভেতরে গুণগত পার্থক্য। নব সংস্করণ দিয়ে কোনো কাজ যে হয় না, আমরা দেখেছি মুজিব সরকারের নব সংস্করণ, জিয়া সরকারের নব সংস্করণ, আর এরশাদ সরকার নব সংস্করণ, খালেদা জিয়া, জামাত, বিএনপি সরকার, এইভাবে আবার করতে করতে হাসিনার আমল আসলো এবং 15 বছর একচেটিয়া ভাবে রাজত্ব করে গেল এবং সেটা হলো ফ্যাসিস্ট স্বৈর শাসন এই দেশের উপর চাপিয়ে দিল। এবং অন্যান্য সবারই লেখাগুলো থেকে আইডিয়া নেওয়া উচিত। আমার গ্রামসির একটা লেখা থেকে আইডিয়াটা নেওয়া প্রয়োজন। সেটা হলো তিনি লিখেছেন যে ক্রাইসিসটা হলো এই জায়গাটায় যে পুরানো শ্রেণী আর দেশ চালাতে পারছে না, এবং যারা দেশ চালাতে পারবে সেই নূতন বিপ্লবী শ্রেণী এখনো দেশ চালানোর মতো উপযুক্ত শক্তিশালী হয়ে ওঠেনি। দ্যাট ইজ দ্য ক্রাক্স অফ দ্য প্রবলেম। এখন শাসক শ্রেণীর চরিত্র তো আমি বদলাইতে পারবো না। যেটা বদলাইতে পারবো সেটা হলো আমরা এখনো প্রস্তুত হই নাই, সেখানে দুইটা কাজ করতে পারি, আরো দ্রুত তৈরি হতে পারি। কিন্তু কমিউনিস্ট নির্মাণ, কমিউনিস্ট কর্মী, কমিউনিস্ট চেতনা, কমিউনিস্ট ভ্যানগার্ড তৈরি করা তাদের ভেতরে, এইটা খালি রাস্তা থেকে ডেকে এনে দাওয়াত দিলেই হয় না। তাকে একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে, পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে, একটা বিপ্লবী মেকানিজমের ভেতর দিয়ে তাকে করতে হয়। ওর জন্য আমি রাতারাতি পার্টিটাকে বড় করতে গেলে পরে সেটার একটা ডেঞ্জার হলো যে সেখানে সব ভেজাল কিছু ঢুকে যেত। সুতরাং এটাও একমাত্র পথ। এটা অবশ্যই আমাদের আরো বেশি কাজ করতে হবে। অর্গানাইজেশন কিভাবে এক্সপ্যান্ড করা যায়। আমাদের ভেতরে এক ধরনের কনজারভেটিভিজম আছে। হ্যাঁ, এখনো ট্রেনিং হয়নি, আরেকটু দেখে নেই। আরে ট্রেনিং হবে কিভাবে? দেখতে দেখতে তো ট্রেনিং হবে। কাজ দাও, অত ভয় পাও কেন? ইটস ওয়ার্কিং ক্লাস। কমরেড লেনিনের কাছে একজন গেছে, লেনিন ডেকে নিয়ে আসছে, বলছে কালকে থেকে তোমার এই ব্যাংকের ডাইরেক্টর হিসেবে কাজ করতে হবে। সে কানে হাত দিয়ে বলে, কমরেড লেনিন জীবনে কোনোদিন ব্যাংক চালায়নি, আমাকে ডাইরেক্টর করে দিচ্ছেন। আমি কান্না শুরু করছে। বলছে কমরেড কান্না বন্ধ করো, আমিও তো জীবনে কোনোদিন রাষ্ট্র চালাইনি, আমি করতে হচ্ছে। তুমিও কোনোদিন ব্যাংক চালাও না, এখন ব্যাংক চালাও। যদি আমার ভেতরে এইরকম শাইনেস, লাজুকতা থাকে, আড়ষ্টতা থাকে, তাহলে কেমনে আমি দাবি করবো যে আই উইল রান দ্য নেশন এবং রান ইট বেটার দেন দ্য বুর্জোয়া। এবং সেই যে দানে দিতে হবে সকলের কাছে। ওর জন্য মানুষের কাছে যে বলতে হবে যে খালি এই দাবি আদায় না, তোমাকে রাষ্ট্র পরিচালনার জন্য রেডি হতে হবে। ক্লাস হিসেবে তোমাকে সচেতন, অর্গানাইজ এবং ক্লাস ফর ইটসেলফ, ক্লাস বাই ইটসেলফ এন্ড ক্লাস ফর ইটসেলফ, দুইটা আলাদা টার্ম আছে। তা ক্লাস ফর ইটসেলফ হিসেবে তুমি তোমার শ্রেণী অস্তিত্ব, ক্লাস আইডেন্টিটিটা তোমাকে ভালো করে বুঝে ইতিহাসের ধারায় কর্তব্যটা বুঝতে হবে। এবং তার একটা উপাদান হলো তোমাকে রাষ্ট্র চালাইতে হবে। তোমার প্রতিনিধি অগ্রবাহিনী রাষ্ট্র চালাইলে তো আর তোমার রাষ্ট্র চালানো এক জিনিস না। এটা মধ্যবিত্তের মুখ থেকে বের হওয়াটা একটু কঠিন। সে মনে করে যে আমার সুযোগটা আমি নষ্ট করলাম, আমার বাহাদুরিটা তাহলে নষ্ট হয়ে গেল। যাই হোক, এখন কথা হচ্ছে এরকম একটি জায়গায় সেকেন্ড অপশনটা কি? আমি প্রথমটাও করব, সেকেন্ডটা হলো ঠিক আছে বিপ্লবী ক্ষমতা দখলের জন্য উপযুক্ত রাজনৈতিক সাবজেক্টিভ ফোর্স, পার্টি, ইউনিটি, র্যাডিক্যাল ফোর্স সবাই মিলে লেফট সমাজতন্ত্র অভিমুখীন একটা বিকল্প করার যদি টাইম এখনো উপযুক্ত না হয়ে থাকে, তাহলে দুইটা আনসার আছে। উপযুক্ত হোক, ততদিন পর্যন্ত মন্দের ভালো। এইটার সর্বনাশা পরিণতি আমরা দেখেছি, আমরা সিপিবি সবাই দেখেছি। এইটা কোনোদিন আমাদেরকে অগ্রসর করবে না, দেশকে বাঁচাইতে পারবে। আরেকটা অপশন হলো ওইটাকে সামনে রেখেই প্রেজেন্ট কোরিলেশন অফ ফোর্স, বর্তমান শক্তির বিন্যাস যেটা অ্যালাউ করে, যেটা পসিবল, সেই অনুযায়ী আরেকটা লোয়ার মাত্রার কর্মসূচির ভিত্তিতে ব্যাপক জনগণের কোয়ালিশন করে। আমি এটার নাম দিয়েছি ম্যান্ডেলার কথা দিয়ে, ধারণা থেকে কথা নিয়ে, রেইনবো কোয়ালিশন। এনি সেকশন অফ দ্য পিপল যারা অফেন্ডেড বাই দ্য প্রেজেন্ট স্টেট অ্যান্ড সমাজের ব্যবস্থায়, সবাই আসেন, ইনক্লুসিভ। লুটেরা ধনিক না,
লুটপাট করে মানুষকে, যারা লুটপাটের স্বার্থে লুটপাট করে, সেই সব শক্তি না। যাদের ফ্যাসিস্ট রাজত্ব আমরা দেখেছি তারা না। নৌকা, লাঙ্গল, পাল্লা, শীষ। পাল্লা আলারা মিথ্যা কথা বলে। আপনারা জামাতে ইসলামের শাসন কোনোদিন দেখেন নাই, মিথ্যা কথা। ৭১ সালে দেখেছি এই জামাতে ইসলাম মানুষকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে। সেই হানাদার জেনোসাইডের নায়কদেরকে আর দেশে আমরা ফিরতে দিতে পারি না। সবাইকে দেখা হয়ে গেছে, সবাইকে দেখা হয়েছে। এগুলো বাদ, এর বাইরে থাকতে হবে। মুক্তিযুদ্ধের নীতিতে বিশ্বাস করতে হবে, তার স্বপ্নকে বাস্তবায়নের জন্য। এবং এই গণ অভ্যুত্থান, এর আগের যে গণ অভ্যুত্থানগুলোর যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাগুলোকে প্রতিনিধিত্ব করতে হবে। ওইটার বিরুদ্ধে দাঁড়ায় কিছু হবে না। এবং সেই শক্তিটাকে নিয়ে আমি একটা নয়া যুক্ত ফ্রন্ট বা যে কোনো নামটা বড় ব্যাপার না, এরকম একটা শক্তি সমাবেশ গড়ে তুলতে আমি সেটা আন্দোলন করবে। আন্দোলনের ভেতর দিয়ে, আন্দোলনের প্রয়োজনে ইলেকশন করব, কিন্তু ইলেকশনটাই লক্ষ্য। আমরা যারা যারা এই আইডিয়াতে একমত তারা মিলে একটা ন্যাশনাল কনভেনশন করব। সেইখান থেকে আমরা একটা পিপলস চার্টার, জনতার চার্টার প্রস্তাবিত আমরা খসড়া করে অ্যাপ্রুভ করায়নি। এবং ওইটা নিয়ে জনগণের ভেতরে যাব যে এটাকে আরো একটু ঠিক করেন, কোন জায়গায় কারেকশন করতে হবে, কোন জায়গায় আরেকটা নতুন পয়েন্ট ঢুকাইতে হবে। অর্থাৎ তৃণমূল থেকে হয়ে আসুক কর্মসূচি। এটা ঘরে বসে পণ্ডিত, নেতা, আমি অমুক সমুক ইত্যাদি অন্য নামগুলো বললাম না, আমরা মিলে আমাদের বুদ্ধি বাহাদুরি দেখানোর জন্য একটা রচনা করলাম, এরকম না। তৃণমূল থেকে টেস্টেড হয়ে আসুক, অ্যান্ড সেটাই হবে আমাদের সনদ। এই তথাকথিত ঐক্যমতের সনদ না। এরা বাটপারি শুরু করেছে, এগ্রি সব জায়গায় করে নেই, আপত্তি দেওয়া হয়েছে। আমাদের আপত্তি অন রেকর্ড বলা হয়েছে যে এইসব জিনিস থাকলে পরে আমরা কিন্তু সই করবো না। তারপরে ওটা দেখেছে, তার মানে তারা চায় না যে আমরা সই করি। They have made it impossible for us to sign because they know যে ওটা থাকলে আমরা সই করবো না। জেনে শুনে যখন এটা করে। আরো বাটপারি, যারা সই করেছে, যে পয়েন্টে অ্যাগ্রিড হয়েছে, সেই পয়েন্টগুলো বাদ দিয়ে ও দেখে অন্য ডকুমেন্ট। আরো বাটপারি, ডকুমেন্ট যেটা ওখানে হয়েছে প্রিন্টেড ডকুমেন্ট, এখন আরো নতুন অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে। আপনি জমি বিক্রি করছেন, দলিল 2 দিন পরে যে তহসিলদারকে বলে দলিল বদলায় দিলেন, তো এটা হয় কোনোদিন? একটা সৎ রাজনীতিবিদ এটা করতে পারে? সৎ মানুষ এটা করতে পারে? এইটা তার উপরে আমাকে গণভোট দিতে হবে। 38টা পয়েন্ট ধরেন, একটা পয়েন্টের ভিতরে 10টা আছে, বিষয় আছে। আমি 2টার ব্যাপারে একমত, 8টার ব্যাপারে দ্বিমত করি। আমাকে হ্যাঁ না বলতে হবে। না বললে পরে তা আমার এটা হয়ে যায় যে ওই 2টায় আমি দ্বিমত করছি, আর হ্যাঁ বললে পরে তাহলে পরে সবগুলো বাকি 8টা হ্যাঁ বলছি, খালি আমি 2টা। তা আমাকে ফোর্স করছে একটা ফলস স্টেটমেন্ট দিতে জনগণ। কত রকম, এইগুলো কিছু না, আসলে একটা ষড়যন্ত্র আছে। পারবে না, কিন্তু চাপ দিয়ে যতটুকু নিয়ে যাওয়া যায় সেইটা করার জন্য। এবং ভেতরে ভেতরে আমার ধারণা, সকলেই বলে যে অবাধ নিরপেক্ষ নির্বাচন, কিন্তু মিটিং এর পরে যে কানে কানে বলে আমার 10টা সিটে হবে না, আমাকে 15টা সিট দেন। সব বাজার দর বাড়িয়ে সিট অ্যালোকেশন কিভাবে বাড়ানো যায়, ওর জন্য তারা মুখে বলে অবাধ নির্বাচনে বিশ্বাস করে, কিন্তু তারা জানে যে ইঞ্জিনিয়ার্ড ইলেকশন হতে যাচ্ছে। সেই ইঞ্জিনিয়ার্ড ইলেকশনে আগে ভাগে কিভাবে আমি হায়েস্ট অথরিটি, রাষ্ট্রের যারা সরকার, তার কাছ থেকে আমি কিভাবে সুবিধা নিয়ে আসতে পারি, এইগুলো আমরা নস্যাৎ করে দিয়ে তখনই পারবো যখন জনগণকে নিয়ে আমরা এই সংগ্রামে অবতীর্ণ হতে পারি। এই কাজটা করতে হবে জনগণকে। আমাদের বামপন্থী, প্রগতিশীল, কমিউনিস্ট কর্মীদের একটা বিরাট দায়িত্ব। পুরানো চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে, নিউ জেনারেশনকে আমাদের উইন ওভার করতে হবে। উইন ওভার করতে হবে ধমক দিয়ে না, ওদের মন আমাদের বুঝতে হবে। ওদের মন যদি আমি না বুঝি তাহলে পরে কিন্তু আগাইতে পারবো না। আর মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষের একাধিক আইডেন্টিটি আছে। ক্লাস আইডেন্টিটি ফান্ডামেন্টাল, কিন্তু তার মানে অন্য আইডেন্টিটি কেউ ভাবলে যে আমি জেনারেশনাল আইডেন্টিটি, আমি জেন্ডার আইডেন্টিটি, আমি ন্যাশনাল আইডেন্টিটি, আমি রিলিজিয়াস আইডেন্টিটি, যতক্ষণ সেটা অন্যর আইডেন্টিটির উপরে এনক্রোচ না করে, আমাকে সেই আইডেন্টিটিগুলো অসম্মান করে চলাটা বোধহয় ভুল হবে। তাহলে পরে মার্ক্সবাদের যে মৌলিক একটা সাংগঠনিক তত্ত্ব, যে চেতনা অসমভাবে বিকশিত হয়,
সুতরাং যে সবচেয়ে নিচু স্তরের চেতনায় আছে তাকে অসম্মান করো না, তার কাছে যাও এবং তার চেতনায় কাছে গিয়ে সেটাকে উন্নত করো। এবং সেই ক্ষেত্রে বলা হয় স্টে উইথ দ্য পিপুল অ্যান্ড হেড অফ দ্য পিপুল। খালি পেছনে পেছনে বা সঙ্গে থাকলে চলবে না, আবার শুধু আগে আগে থাকলে চলবে না, সঙ্গেও থাকতে হবে, আগেও থাকতে হবে। এইটাই হলো ডায়ালেকটিক্যাল সমন্বয়। এবং এই জায়গায় খুব ধৈর্য ধরে কাজ করতে হবে। ছবি টবি অত উঠবে না, ওই লোভটা আমাদের হারাইতে হবে, ছাড়তে হবে। ছবি রেখেও লাভ নাই, 2 দিন পরে ছবি ফেড হয়ে যাবে, কিন্তু মনের ভিতরে এইটা থাকবে, শান্তি, একটা আত্মবিশ্বাস নিয়ে চললে পরে সেই শান্তিটা অর্জন করা সম্ভব। যে আমি মৃত্যুর আগে বলতে পারবো যে ইতিহাসে অগ্রগতির জন্য আমি 1 বিন্দু হলেও অবদান রেখে গেছি। এইটা দ্যাট উইল বি এ ফ্রুটফুল লাইফ। এবং লাস্ট কথা, যে প্রশ্ন, এইটা দিয়ে আমি শেষ করব, বাংলাদেশের কোন লেফট বামপন্থী ভবিষ্যৎ আছে? স্ট্রেট জবাব, বামপন্থী ভবিষ্যৎ যদি না থাকে তাহলে বাংলাদেশেরও কোনো ভবিষ্যৎ নাই। আমি খুব শুধু বাংলাদেশকে টিকায় রাখতে হলে পরে একটাই পথ, দেশকে বামপন্থার দিকে যেতে হবে। মুসলমান ভাইদেরকে বলবো, নামাজ পড়ার সময় নামাজ কোনোদিন কবুল হয় না, একবার ডান দিকে সালাম দিতে হয়, আরেকবার বা দিকে সালাম দিতে হয়। খালি চিরদিন ডান দিকে সালাম দিয়ে বসে থাকলে হবে না, এইবার টাইম আসছে বা দিকে সালাম দেয়। এটা বললাম মানুষকে এইভাবে নানাভাবে মানুষকে উদ্বুদ্ধ করে তাকে অ্যাক্টিভ করতে হবে। হি মাস্ট বি অ্যাক্টিভ পার্টনার অফ মেকিং হিস্ট্রি। তা নাহলে হবে না, খালি আমি আমার তোমার প্রচেষ্টা দিয়ে এটা হবে না। ধন্যবাদ, ধন্যবাদ। লাল সালাম সমস্ত দর্শক শ্রোতাদেরকে লাল সালাম। থ্যাংক ইউ সেলিম ভাই। আমরা আমাদের দীর্ঘ সময় ধরে কমরেড বুজাইল ইসলাম সেলিম এই রুশ বিপ্লব বার্ষিকীর উপলক্ষে আজকে যে আমাদের এই আয়োজন, সেই আয়োজনে নানা বিষয় নিয়ে, নানা মার্ক্সবাদী তত্ত্বকথার জটিল কথাকে অত্যন্ত সহজভাবে সমসাময়িক রাজনীতির নানান বিষয় নিয়ে আমাদের সামনে আলোচনা করেছেন। আমরা তার এই যে দীর্ঘ জীবনের যে সংগ্রাম, যে স্বপ্ন, সেই স্বপ্নের লক্ষ্যে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেই গণতান্ত্রিক একটা শোষণমুক্ত ব্যবস্থার দিকে অগ্রসর হবে, সেই স্বপ্ন দেখবে, সে প্রত্যাশা করে আজকের আমাদের এই এপিসোড এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।